এক ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক আমরা আজকে ক্লিয়ার করে নিব, যে টপিকগুলো থেকে বারবার এসএসসি পরীক্ষায় প্রশ্ন এসেছে। বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ অনেক টপিক আছে, কিন্তু তোমরা অনেক সময় বুঝতে পারো না যে কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে, কোন টপিক থেকে পড়লে আমার কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আজকে আমরা এমন সকল টপিকগুলো নিয়েছি যেই টপিকগুলো থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে। শব্দের শ্রেণী বিভাগ, কোন শব্দের উৎস কোনটি, কোন শব্দটি আসলে কোন পদের অন্তর্ভুক্ত, কোনটি বিশেষ্য, কোনটি বিশেষণ, কোনটি সর্বনাম, অনেক অনেক প্রশ্ন থাকে। এই সবগুলো প্রশ্নর উত্তর আমরা আজকে বোঝার চেষ্টা করব। আজকের ক্লাসে এই সবগুলো টপিক 1, 2, 3, 4, 5, 6 ছয়টা টপিক আছে। এই টপিকের উপর থেকে যত প্রাইমারি যে বেসিকগুলো রয়েছে, যে বেসিকগুলো তোমার পড়তে হবে, এবং সেই টপিকগুলো থেকে যেখান থেকে আসলে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু আজকে আমরা দেখব। 3টি কাজ করব। 1, আজকে আমরা বেসিক পড়ব। 2, আজকে আমরা প্র্যাকটিস করব, এবং 3, আজকে আমরা তোমাদেরকে সাজেশন দিব যে কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসে। সুতরাং তোমার এসএসসি পরীক্ষার প্রিপারেশন যদি তুমি 100তে 100 করতে চাও বাংলা দ্বিতীয় পত্রের, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত তোমাকে অবশ্যই দেখতে হবে। চলো শুরু করা যাক। আজকে আমরা পড়ব অনেকগুলো টপিক। তার মধ্যে আমরা প্রথমে শুরু করব শব্দের শ্রেণী বিভাগ দিয়ে, তারপর আমরা পদের যে কয়েকটা ধরন আছে এর মধ্যে আজকে আমরা 1, 2, 3, 4, 5 এই 5টা ধরন সম্পর্কে পড়ব। এর মধ্যে সবগুলো ধরন কিন্তু ইম্পর্টেন্ট না। তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে সবগুলো ধরন থেকে প্রশ্ন কিন্তু একই রকমভাবে আসে না। তো আমরা যদি তোমাদেরকে একটু দেখাই যে কোন অংশ থেকে কেমন প্রশ্ন আসে, এগুলো হচ্ছে পরিচ্ছেদের নাম। টপিকের মধ্যে যদি দেখো শব্দের শ্রেণী বিভাগ, এখানে আমি 3 স্টার দিয়েছি। আমার মনে হয় এখান থেকে অনেক ক্ষেত্রে তোমার কোন শব্দের উৎস কোনটি, ঠিক আছে, কোনটি তৎসম শব্দ, কোনটি পর্তুগিজ শব্দ, কোনটি ইংরেজি শব্দ, কোনটি তোমার বিভিন্ন ফার্সি শব্দ, এরকম অনেক ধরনের ব্যাপার থাকে। সো এই অংশ থেকে আমরা কিছু কিছু প্রশ্ন কমন পেতে পারি। আমি তোমাদেরকে দাগিয়ে দিব। হ্যাঁ, কয়েকটা শব্দ আছে যেটা বারবার ওরা দেয়, যেমন আলমারি এই শব্দটা বারবার দিয়ে ফেলে, পেন্সিল শব্দগুলো বারবার আসে, নামাজ রোজা এটা কোন ধরনের শব্দ, এটা কি ফার্সি নাকি আরবি নাকি কোনটা, এটা তোমাদেরকে চিহ্নিত করতে হতে হয়। সো শব্দ শ্রেণী বিভাগ থেকে আমি এটাকে আমার মনে হয় এটা কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এরপর মেইন ইম্পর্টেন্ট পার্ট যেগুলো আছে সেটা হচ্ছে বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ এবং ক্রিয়া। এই 4টা তোমাদেরকে একদম বেসিক পুরাটা তোমাদের বুঝতে হবে খুব ভালো করে, যে কোনটাকে কোন পদ আমরা কেন বলি। এবং লাস্টের এটা ক্রিয়া বিশেষণ, এটা খুব বেশি জরুরি না, যদিও এখানে 2 স্টার আছে, আমি আরেকটা স্টার লাগিয়েও দিই তাও এটা ভুল হবে না। 3 স্টারটা মোটামুটি এই শব্দের শ্রেণী বিভাগের মতোই গুরুত্বপূর্ণ। হয়তো একটি তুমি পেতে পারো, অনেকগুলো বোর্ডে আমরা দেখেছি যে একটি প্রশ্ন এসেছে, আবার অনেকগুলো বোর্ডে আসে নাই। সো আমার এই জন্য আমি বোর্ডের উপর ভিত্তি করে আমার মনে হচ্ছে এই 4টা জায়গা থেকে আমরা প্রশ্ন সব থেকে বেশি পাবো, এবং এই শব্দশ্রেণী বিভাগ থেকেও পাবো। আমি তোমাদেরকে শব্দগুলো চিহ্নিত করে দিব। তোমাদের একটা কাজ আছে, কাজ হচ্ছে বইটা নিবা। বইটা নিয়ে তোমরা আজকের আমি যেগুলো দাগিয়ে দিব যে জায়গাগুলো, ওই জায়গাগুলো থেকে তোমরাও দাগিয়ে নিবা, যাতে করে পরীক্ষার আগে তোমরা বুঝতে পারো বা তোমাদের প্রিপারেশন যেন ভালো থাকে এবং তোমরা তোমাদের মতো করে ওই শব্দগুলো পড়ে যেতে পারো। ঠিক আছে, তো আমরা শুরু করবো হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ থেকে। শব্দের শ্রেণী বিভাগগুলো দিয়ে আমরা যদি শুরু করি, প্রথমত এখানে আমরা 2 ধরনের জায়গা দেখব। একটা হচ্ছে পদের শ্রেণী বিভাগ দেখব, যে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে, তাই না? পদের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আমরা যোজক চিনেছি, আমরা নির্দেশক পড়বো, সব কিছুই আমরা পড়বো। বাট আজকে আমরা পড়বো এই 5টা ভাগ। সো প্রথমে আমরা শব্দের কয়েকটা উৎস আছে। প্রথম উৎসটা হচ্ছে শব্দ অনেকগুলো ভাষা থেকে আসছে। বাংলা ভাষা কিন্তু পুরোপুরি সব বাংলা থেকে আসছে এরকম না, আমাদের শব্দের অনেকগুলো উৎস থাকতে পারে। সো উৎস বিবেচনায় আমরা শব্দকে 4 ভাগে ভাগ করতে পারি। এটা একটা বহু নির্বাচনী। কয় ভাগে ভাগ করা যায়? টোটাল 4 ভাগে ভাগ করতে পারি। এটা একটা বহু নির্বাচনী হিসেবে আসতে পারে। তো প্রথমত তৎসম শব্দ, তদ্ভব শব্দ। তৎসম বা এটা একটা সংস্কৃত শব্দ তুমি বলতে পারো, তৎসম শব্দ, তদ্ভব শব্দ। এরপর তোমার আছে দেশি শব্দ, তারপর আছে যে বিদেশি শব্দ। ঠিক আছে, আমাদের বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর যে ভাষাগুলো আছে ওই ভাষা থেকে যেটা আসছে এটাকে আমরা একদম দেশি ভাষা, বাংলা ভাষা বলি। বাট তার আগে আমরা একটু প্রথম থেকে এই 4টা ভাগকে নিয়ে আমরা একটু পড়াশোনা করবো। তারপরে আরও অনেকগুলো ভাগ আছে, আমাদের বইতেই দেওয়া আছে। তো বইতে যদি তুমি এই সেম জিনিস পাও, তোমাকে আমি যে এই জায়গাটা হেল্প করবো সেটা হচ্ছে দাগিয়ে দিব যে কোন অংশ থেকে প্রশ্নটা কমন আসবে বেশি। ঠিক আছে, তো চলো আমাদের আজকে এই ক্লাসগুলোর কিন্তু আমাদের এসএসসি পরীক্ষার এমসিকিউ আমরা সমাধান করার চেষ্টা করি, বা এসএসসি পরীক্ষা যেগুলো থেকে কমন আসবে ওই কেন্দ্রিকে আমরা পড়াশোনা করছি কিন্তু। সো এই জন্য আমরা তোমাদের মূল কাজটা হবে আমার সাথে থেকে পরীক্ষার জায়গাগুলো একটু চিহ্নিত করে নেওয়া, যে কোথা থেকে প্রশ্ন আসতেছে। সো তৎসম শব্দের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? প্রথমত তৎসম শব্দটা কি? তৎসম শব্দ হচ্ছে
যেটা সংস্কৃত ভাষার বা সংস্কৃত শব্দের অনুরূপ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা যেটা ছিল, সেই আর্য ভাষা আস্তে আস্তে কাল যত সময় গিয়েছে, সেই সময়ের পর আস্তে আস্তে বিবর্তিত হতে হতে বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ যেগুলো হয়েছে সেগুলোকে আমরা তৎসম শব্দ বলি। তার মানে এটা হচ্ছে সংস্কৃত ভাষার অনুরূপ। এটা তোমাদেরকে একটু এই একটা কিওয়ার্ডটা তোমরা মনে রাখতে পারো যে তৎসম শব্দের সাথে সংস্কৃত ভাষার একটা বা সংস্কৃত শব্দগুলোর একটা মিল আছে। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকে তৎসম বলে। দেখছো, আমি তোমাদের এটাই বলতেছিলাম যে এই যে তৎসমটা, এটা মূলত সংস্কৃত ব্যাকরণকে অনুকরণ করে হয়েছে। সো আমরা এক কথায় মনে রাখতে পারি, যদি আমাদেরকে সংস্কৃত শব্দের সাথে কোনো এমসিকিউ দেয়, সেক্ষেত্রে আমরা তৎসম শব্দকে এখানে কানেক্ট করতে পারবো। বাট আমাদের মনে রাখতে হবে এখানে প্রাচীন ভারতীয় যে আর্য ভাষাটা ছিল, ওই ভাষাটা আস্তে আস্তে বিবর্তিত হতে হতে ও যখন সংস্কৃত ভাষাকে অনুকরণ করে বা ওই ব্যাকরণের ধাঁচে যখন ও নিজেকে গড়ে তুলেছে, তখন এটা হয়ে গেছে একটা তৎসম শব্দ। ঠিক আছে, বা তৎসম শব্দের একটা ভাগ এখানে হয়েছে। এখান থেকে কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসে। পৃথিবী আকাশ গৃহ, এখান থেকে প্রশ্ন আসে না। এখানে মহাপরিচালক এই শব্দটা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর আমরা অধ্যাদেশ দেখতে পাই, গণপ্রজাতন্ত্রী সচিবালয়, এই নামগুলো থেকে আসে না। সচিবালয় নামটা তোমরা দেখতে পারো, সচিবালয় লাগবে না, তোমরা এখানে পৃথিবী নামটা দেখতে পারো। ঠিক আছে, এই তিনটা যে তিনটা আমি দাগিয়ে দিয়েছি, একটা দুইটা আরেকটা হচ্ছে অধ্যাদেশ, এই তিনটা শব্দ যদি তোমরা চিহ্নিত করো, তোমরা দেখবা পরীক্ষা এখান থেকে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা আছে। এই শব্দগুলো তো মুখস্থ করতে হবে, আর কোনো উপায় নেই। আচ্ছা, তদ্ভব শব্দের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। আচ্ছা, দুইটা শব্দ এখানে আসছে প্রাচীন আর্য ভাষার মধ্যে। একটা হচ্ছে সংস্কৃতের আদলে চলে গেল, আরেকটা স্বতন্ত্রভাবে বের হয়ে আসলো। যেটা সংস্কৃতের আদলে গেল, এটা হয়ে গেল তৎসম, দন্তস্বটা যুক্ত হয়ে গেছে সংস্কৃত। আর যেটা স্বতন্ত্র হয়ে গেছে, মানে আর্য ভাষা থেকে বাংলা ভাষায় আসছে, কিন্তু এটা স্বতন্ত্র মানে আলাদা, এটা কোনো সংস্কৃতের আন্ডারে যায় নাই। এরকম যদি হয়, ওটাকে আমরা বলতে পারি তদ্ভব শব্দ। এটাকে আমরা বলতে পারি তদ্ভব শব্দ। সো প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যে ভাষাগুলো একভাবে স্বতন্ত্র আছে, স্বতন্ত্র ভাষাগুলোর কথা আমরা জানি। এখান থেকে প্রশ্ন আসতে থাকে তোমার হচ্ছে আমরা দেখতে পাই তোমার তদ্ভব শব্দ থেকে প্রশ্ন আসে হচ্ছে এই যে আমাদের মনে রাখবা হাত পা কান নাক, যে চারটা একবারে মনে রাখবা, যেখান থেকে প্রশ্ন আসতে দেখে জিভ দাঁত, এটা এই যা আছে এগুলো সবই তদ্ভব শব্দের মধ্যে আসে। এখানে শুধুমাত্র হাতি শব্দ থেকে তোমার তুমি তোমার এই জায়গায় এমসিকিউটা কমন পেতে পারো। বাট তার বেশি আমার মনে হয় তদ্ভব শব্দ আমরা যত এমসিকিউ যখন সলভ করবো, তখন আমরা দেখব যে তৎসম শব্দ বা তদ্ভব শব্দ এগুলার থেকেও প্রশ্ন হচ্ছে আরবি ফার্সি, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, সো ওগুলাতে আমরা একটু তোমাদেরকে চিহ্নিত করে দেওয়ার ক্ষেত্রে আমি একটু পরীক্ষা কেন্দ্রিক চিহ্নিত করে দিব। তো আপাতত তৎসম বা তদ্ভব শব্দ দুইটা বেসিক তোমাদেরকে আমি বুঝালাম, যে দুইটাই আর্য ভাষা থেকে আসছে। একটা সংস্কৃতের আদলে সংস্কৃতির ব্যাকরণ অনুসরণ করছে, আর একটা পুরোপুরি স্বতন্ত্রভাবে আমাদের বাংলা ভাষায় জন্মগ্রহণ করেছে বা যুক্ত হয়েছে। আর দুইটা হচ্ছে দেশি শব্দ, বিদেশি শব্দ। বিদেশি শব্দ হচ্ছে আমাদের বিভিন্ন সময় দেশের বহু বাংলা ভাষার বিভিন্ন শব্দগুলো আসছে, যেমন ইংরেজি শব্দ আসছে, ফার্সি। আমরা ইংরেজি যে ফার্সি, পর্তুগিজ, আরবি যা পড়বো, এগুলো সবই কিন্তু এই 4 নাম্বারের আন্ডারে থাকবে। ঠিক আছে, আমরা এই 4 নাম্বারটাকে একটু বিস্তারিতভাবে পড়বো। ঠিক আছে, আর এখানে আমরা দেখি দেশি শব্দ। দেশি শব্দ হচ্ছে আমাদের আদিবাসীদের ভাষা, যেটা আমাদের বাংলাতে স্থান পেয়েছে, আমাদের বাংলা ভাষায় স্থান পেয়েছে। দেখো, বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা যেটা স্থান পেয়েছে, যেমন আমরা কুড়ি, পেট, চুলা, কোলা, ডাব, টোপর, ঢেকি, এখান থেকে আমরা প্রশ্ন আসতে দেখবো। আচ্ছা, এবার একটু প্রশ্ন যদি আমি মার্ক করে দেই, এখান থেকে প্রশ্ন যেখান থেকে আসে সেটা হচ্ছে কুড়ি থেকে আসবে, এখানে পাবা হচ্ছে কুলা, এখানে পাবা হচ্ছে ঢেকি, আর টোপরও পেতে পারো। বাট তোমার এই তিনটা হচ্ছে খুব বেশি লাগে, যেমন কুড়ি, কুলা, ঢেকি, এগুলা তোমরা যেগুলো একদম গ্রামীণ শব্দ, তুমি শুনলেই বুঝবে এগুলো গ্রামীণ একদম শব্দ, যেগুলো যেমন তোমার কুলা বা ঢেকি, এগুলো শহরের মানুষজন আমরা কিন্তু চিনি না অত বেশি। সো আমি মনে রাখার স্বার্থে অনেক ক্ষেত্রে নিজেকে এভাবে বুঝাই যে দেশি শব্দের ক্ষেত্রে কিছু শব্দ আছে, যেমন মনে করো কুলা, ডাব হইতে পারে, ঠিক আছে, তারপর তোমার কুড়ি হইতে পারে, পেট হইতে পারে, এগুলোকে আমরা বলে থাকি দেশি শব্দ। আর বিদেশি শব্দের ক্ষেত্রে অনেক শব্দ আছে, সেগুলো আমরা একটা একটা করে দেখবো। এখানে সব থেকে বেশি আসে হচ্ছে পর্তুগিজ, ফরাসি, আরবি, ফার্সি, এগুলো থেকে আসে। ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন বেশি আসতে দেখা যায়। তো চলো আমরা একটু এক এক করে এই চারটা মার্ক করে দিলাম, এই চারটা থেকে একটু এক এক করে একটু পড়া শুরু করি। ঠিক আছে, তো আমাদের এখান থেকে একটু পড়া শুরু করতে হবে। ঠিক আছে, সো এখান থেকে আমাদের একটু দেখা শুরু করতে হবে। তো চলো আমরা একটু দেখে নিই। তো বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা প্রথমত আরবি শব্দটাকে মনে হয় দেখবো। হ্যাঁ, আরবি, ফার্সি, ইংরেজি, এগুলো একটু দেখবো আমরা। সো এখান থেকে প্রশ্ন আসা হচ্ছে পর্তুগিজও আছে, পর্তুগিজও আমরা দেখবো। পর্তুগিজ আছে, হ্যাঁ, পর্তুগিজও আমি নিয়ে আসছি, কারণ এগুলো লাগে।
সো আরবির ক্ষেত্রে এখানে আল্লাহ, হারাম এগুলো তুমি উচ্চারণ করে, যারা মুসলমান ধর্মের আছো তারা তোমরা এগুলো শুনলেই মোটামুটি বুঝতে পারবা। তোমাদের আহামরি খুব একদম যে বেগ পেতে হবে এমন না, বাট তুমি দেখো আরবি শব্দের ক্ষেত্রে কয়েকটা আছে। একটা হচ্ছে মনে রাখতে হবে যেগুলো তোমাদের হজ, জাকাত, ঈদ, এগুলো আরবি শব্দগুলো তোমরা সবাই জানো। এখানে যেটা তুমি আটকাবা এটা হচ্ছে উকিল, কলম, তারিখ, আদালত, এই চারটাতে থেকে প্রশ্ন ওরা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আমি বলছি না যে অন্যগুলো থেকে প্রশ্ন একেবারেই আসবে না, অন্যগুলো আসলে তোমরা পারবা। হারাম, হালাল এগুলো সব আরবি শব্দ, এগুলো শুনলে ধর্মীয় শব্দ, এগুলো তুমি শুনলেই বুঝবা। যেমন জাকাত, তারপর হচ্ছে হজ, হজ তো একদম তোমার একদম অবশ্যই আরবি শব্দ, তুমি শুনেই বুঝবা। ঠিক আছে, আর কিছু শব্দ থাকে যেটা শুনে বোঝা যায়, বাট এই যে উকিল, তারপর হচ্ছে তোমার মনে করো আরও কী কী যেন শব্দ আছে, তো এই যে তারিখ, এগুলার থেকে অনেক সময় আমাদের প্রশ্নগুলো আসতে দেখা যায়। সো এমসিকিউর জন্য এগুলাকে তোমার একদম মুখস্থ করে ফেলতে হবে। ফার্সির ক্ষেত্রে যে নামাজকে আমরা নামাজ, রোজা এই দুইটা লাগবে একদম 100%। কেন লাগবে জানো? এই দুইটা আমরা যেহেতু ধর্মীয় শব্দগুলোকে আমরা আরবি হিসেবে চিন্তা করছি, তো নামাজ আর রোজাকে তুমি আরবি হিসেবে চিন্তা করতে পারো, করে তুমি দাগিয়ে দিয়ে আসতে পারো। বাট মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু এটাকে ফার্সি দেখতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফার্সি শব্দের মধ্যে তোমার দোকান শব্দটাও অনেক ইম্পর্টেন্ট। দোকান, তারপর হচ্ছে তোমার অনেক ধরনের শব্দ আছে যেগুলো ফার্সি শব্দ থেকে আসছে। একটা গালিও আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এগুলো গালি মানে হচ্ছে যেগুলো আরবি শব্দের, হ্যাঁ, পশুকে আমরা বলি না, পশু পাখি, জন্তু, জানোয়ার। সো এই জানোয়ার শব্দটা এটাও তোমার একটা ফার্সি শব্দের মধ্য থেকে আসছে। আর এখানে মনে রাখবে এই নামাজ, রোজা আর দোকান, এই তিনটা থেকে প্রশ্ন বেশি আসে। আর আরেকটা আসে হচ্ছে তোমার এখানে কারখানা বা আমদানি, কারখানা শব্দটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ইংরেজি শব্দগুলো, কিছু শব্দ ইংরেজি থেকে সরাসরি আমরা বাংলা করতে পারি না, যদিও বাংলা করতে পারো। চেয়ারকে তুমি আরামকে দ্বারা বলতে পারো। ঠিক আছে, আরামকে দ্বারা অনেকে বলে থাকে। সো চেয়ার, টেবিল, কলেজ, স্কুলকে বিদ্যালয় আমরা বলি, বিদ্যালয় বলি, বাট স্কুলও কিন্তু ইটসেলফ একটা বাংলা শব্দ। ঠিক আছে, যেমন চেয়ারকে তুমি হয়তো বাংলা করতেই পারো, বাট সেটা চেয়ারের একটা সমার্থক শব্দ হলো, কিন্তু চেয়ারও একটা বাংলা শব্দ। তুমি চেয়ারকে এখন বাংলা হিসেবে লিখলে এটা কাউন্ট হবে। তুমি যদি লিখো চেয়ারটি দাও, এটা শুদ্ধ বাংলা, এটা অশুদ্ধ কোনো বাংলা হলো না। টেবিল, কলেজ, স্কুল, এখান থেকে আসে হচ্ছে পেন্সিল শব্দটা ইম্পর্টেন্ট, ব্যাগ, ক্রিকেট, হাসপাতাল শব্দটা ইম্পর্টেন্ট, বোতল শব্দটা ইম্পর্টেন্ট, হাসপাতাল। তারপর হচ্ছে এখানে তোমার আর বাক্স, বোতল এগুলো লাগে না। বক্সকে আমরা বাক্স বলি, একদম কাছাকাছি বক্স। সো এটাও তোমার বাক্স হতে পারে। সো এই যে তিনটা শব্দ আছে, এই তিনটা শব্দ এগুলাকে তুমি এমসিকিউর জন্য কোর বলে রাখতে পারো। এগুলো থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, আমার ধারণা তুমি পাবে, আমি যে শব্দগুলো দাগিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এটাই বলতেছি যে তোমার বইয়ের টেক্সট এগুলা, বাট কেউ তোমাকে এটা আইডেন্টিফাই করে দিবে না যে কোন অংশগুলো থেকে পরীক্ষায় বেশি আসে। স্কুলেও তোমার এখান থেকে বেশি প্রশ্ন আসে। এবং তুমি যখন এসএসসি পরীক্ষা কমন পাবা, তখন এসে তুমি আমাকে কমেন্টে অনেকে আমাকে বলবা যে ভাইয়া আপনার এই ভিডিও থেকে কমন পড়ছে। সো তখন আমরা এটা মিলায় দেখার সুযোগ পাবো। ঠিক আছে, সো আমরা দেশি শব্দ, বিদেশি শব্দ পড়ছি। বিদেশি শব্দের মধ্যে আমরা পড়লাম আরবি, পড়লাম ইংরেজি, পড়লাম আর হচ্ছে ফার্সি পড়লাম। এবার একটু পড়বো যে পর্তুগিজের মধ্যে আমাদের মনে রাখতে হবে এই আনারস। পর্তুগিজ এটা খুবই ইম্পর্টেন্ট, পুরো অ্যাজ এ হোল এই পর্তুগিজ ওয়ার্ডগুলোই ইম্পর্টেন্ট। এখানে তোমার সবগুলোকেই তোমার লাগতে পারে। পর্তুগিজ থেকে সব থেকে বেশি প্রশ্নটা দেয়, বাই দ্য ওয়ে। ঠিক আছে, সো আনারস এটা ইম্পর্টেন্ট, আলপিন ইম্পর্টেন্ট, আলমারি ইম্পর্টেন্ট, তিনটাই একদম 100% ইম্পর্টেন্ট। এখানে মনে রাখতে হবে চাবি, পাউরুটি, বালতি। ঠিক আছে, চাবি, পাউরুটি, বালতি, এগুলো থেকে প্রশ্ন আসে। সো এই কয়েকটা মার্ক করে দিছি। আমি তোমাদেরকে যদি একদম রেড মার্ক তো করবো না, গ্রিন মার্ক আবার করে দিই। এটা থেকে আসবে, এটা থেকে আসবে, এটা থেকে আসতে পারে, চাবি থেকে পাবা, পাউরুটি থেকে পাবা, বালতি থেকে পাবা। পাদ্রি থেকে কি আসছে? পাদ্রি শব্দটা তুমি জাস্ট মনে রাখতে পারো, পাদ্রিটাও মনে রাখতে পারো। সো এগুলো, হ্যাঁ, এটা পাদ্রিটাও মনে রাখো, এটা রিস্ক নেওয়ার দরকার নেই, পাদ্রি থেকে প্রশ্ন আসতে পারে। ফরাসির ক্ষেত্রে কুপনটা ইম্পর্টেন্ট, কুপন, রেস্তোরাঁ, এই দুইটা থেকে আসে, এই দুইটা থেকে বেশি প্রশ্ন আসে। কার্তুজ শব্দটাও লাগবে, কার্তুজও শুনেছি আমি, ডিপো আতেল এটা লাগবে না, বাট তোমাদের কুপন, রেস্তোরাঁ, কার্তুজ এই শব্দগুলোকে আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। এটা আসছে ফরাসি থেকে, এটা হচ্ছে ফার্সি, এটা হচ্ছে ফরাসি। ঠিক আছে, সেখান থেকে আসে। ওলন্দাজ, এটা আরেকটা, যদি তুমি দেখি ওলন্দাজের ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা আরেকটা ভাষা। ওলন্দাজ কিন্তু খুবই নাম শুনছো, ওলন্দাজ বাংলায় এসেছিল এরকম। সো এখানে লাগবে হচ্ছে তোমার এই যে মনে করবে এগুলো হচ্ছে তাস, তোমার যে কার্ড আছে না, কার্ড গেম, সেই কার্ড গেমের যেগুলো এগুলোই সব আছে, তুরুপের তাস।
সো হরতন, ইস্কাপন, রুইতন, টেক্কা এগুলো থেকে আসে না, জাস্ট হরতন থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সো হরতনটাকে আমি দাগিয়ে দিলাম। সো এটা থেকে তুমি চাইলে প্রশ্ন পেতে পারো। তুর্কির ক্ষেত্রে চাকর লাগে না, দারোগাটা লাগে, আর হিন্দির ক্ষেত্রে হিন্দির ক্ষেত্রে কোনো ওয়ার্ড আমাদের এখান থেকে আসে না। সো আমরা এই কয়টা ওয়ার্ড মোটামুটি দেখবো, তাহলে আমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার আমাদের মোটামুটি ততটুকু ক্লিয়ার হয়ে যাবে। সবগুলো ওয়ার্ডই দেখবা, এর কারণ হচ্ছে সবগুলো ওয়ার্ড থেকেই তো প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? সো সবগুলোই তোমাকে মোরালেস একটু দেখে রাখতে হবে। চলো এবার একটা আমরা কিছু বোর্ডের বহু নির্বাচনী একটু দেখে নিই। বোর্ডের বহু নির্বাচনী আমরা লাস্টে দেখবো। আপাতত আগে একটু আরও যে পার্টটা মিস করে ফেলছি ওইটা একটু দেখতে হবে না। শব্দের শ্রেণী বিভাগ হচ্ছে গঠন বিবেচনায়, আবার আরেকটা আছে, একটা এতক্ষণ বললাম উৎস বিবেচনায়। গঠন বিবেচনায় তুমি যদি দুই ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে সাধিত। সো মৌলিক বা সাধিতের মধ্যে আমরা একটু দেখতে পাই, একটা হচ্ছে মৌলিক, আর মৌলিক শব্দের সাথে যখন তুমি কিছু যুক্ত করো, XYZ তুমি যখন যুক্ত করো তখন সেটা হয়ে যায় সাধিত। সাধিত শব্দ তো আমরা জানি, যেটাতে একটু প্রসেস হয়েছে আর কি, সাধিত শব্দ এই জন্য। সো মৌলিক শব্দটা হচ্ছে যেটাকে ভাঙলে আর কোনো শব্দ থাকে না, যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না সেগুলোকে মৌলিক শব্দ বলে, ঠিক আছে? তুমি এগুলোকে আর ভাঙতে পারো না। গাছকে তুমি গা আর ছ আলাদা করতে পারো না, পাখিকে তুমি মানে রুটে যাইতে পারবে না, এটা ইটসেলফ একটা রুট। হাত, ঠিক আছে, এগুলা তোমার মূল শব্দ, এগুলাকে বলা হয় মৌলিক শব্দ, যেগুলোকে ভাঙা যায় না। মৌলিক পদার্থ পড়ছো না? এটা অনেকটা মৌলিক পদার্থের মতোই, যেটাকে ভাঙলে ভিতরে আর যাওয়া যাবে না, আর কোনো অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে না। এটাই সব থেকে ছোট বা সব থেকে ক্ষুদ্র অর্থপূর্ণ শব্দ। সো এটাকে আমরা অনেক সময় বলে থাকি যে এগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর এই মৌলিক শব্দের সাথে যখনই কোনো প্রসেস হয় তখন সেটা হয়ে যায় সাধিত শব্দ। যেমন ধরো আমরা যদি একটু দেখি যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, যেমন সমাস সাধিত শব্দ আমরা দেখি না, সমাস সাধিত শব্দ। তারপর প্রত্যয় সাধিত শব্দ, মানে যেটাকে ভাঙা যায়, ঠিক আছে? সো প্রত্যয় সাধিত না দিয়ে আমরা সমাস সাধিত দেখি, প্রত্যয় যুক্ত দেখি আমরা। আর সমাস সাধিত ক্ষেত্রে আমরা যেমন দেখি সিংহাসন, এখানে কিন্তু সিংহ আছে, চিহ্নিত আসন, সিংহ আসন দুইটা আছে। নীলপদ্ম আছে, সো নীলপদ্ম হতে পারে, নীল যে পদ্ম এটা হতে পারে। সেখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি। সো এইরকম যেরকম আছে যেগুলোকে আমরা ভাগ করতে পারি, এগুলো সবই সাধিত শব্দ, বাট এগুলোকে যদি ভাগ করো নীল একটা পাবা, পদ্ম আরেকটা পাবা। সো সাধিত শব্দের ক্ষেত্রে সমাস প্রক্রিয়া সাধিত শব্দ তৈরি হয়, এটা বলছি আমরা। উপসর্গ প্রত্যয়, এটাও আমরা বলছি যে উপসর্গ প্রত্যয় হতে পারে। যেমন এই যে পরিচালক, ঠিক আছে, এটা আছে পরিযুক্ত হয়েছে চালকের সাথে। গরমিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীল আকাশ, হ্যাঁ, অনেক কিছুই আছে, এগুলাকে আমরা একত্রিত করতে পারি। সো প্রত্যয় আর উপসর্গের এগুলোর কোনো নির্দিষ্ট অর্থ থাকবে না, এরা অনেকে অর্থ দোতনা তৈরি করে, বাট আমরা সমাসের ক্ষেত্রে দুইটা অংশেরই অর্থ দেখতে পাই। প্রত্যয় বা উপসর্গের যে মূল শব্দের সাথে যুক্ত হয় মূল শব্দের অর্থ থাকে, বাট প্রত্যয়ের কিন্তু আলাদা করে কোনো মিনিং নাই। বা সমাসের ক্ষেত্রে দুইটাই শব্দের কিন্তু অর্থ থাকে, এটা একটু তোমাদেরকে ছোট করে বলে রাখলাম, ঠিক আছে? তো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে, আজকে আমরা যেটা মূল পড়বো, হ্যাঁ, এটা হচ্ছে আজকে পুরাটাই আমরা শব্দের শ্রেণী বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। সো গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। সো শ্রেণী বিভাগগুলো হচ্ছে গঠন বিবেচনায় এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যখন সে বাক্যে ব্যবহৃত হয়ে যাবে তখন সে একটা বাক্যে ব্যবহৃত পদ। সো পদের ক্ষেত্রে আমরা টোটাল 8 ভাগকে নিয়ে পড়াশোনা করবো। আজকে পড়বো 5টা: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। কালকে আমরা এই বাকিগুলো পড়বো, মানে পরবর্তী ক্লাসে। কালকে মানে হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা এটা পাবা। সো এটা তোমরা পেয়ে যাবা। সো বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। বিশেষ্য মানে কি, সর্বনাম মানে কি, বিশেষণ মানে কি, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলোর প্রত্যেকটা আমরা ডিটেলসে পড়বো, সেই জন্য এখন আমি আর বিস্তারিত বলতেছি না। চলো আমরা এবার কিছু ধীরে ধীরে কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখার পরে একটু বহু নির্বাচনীতে চলে যাব। সো বাক্যে প্রয়োগের উপরে শব্দ শ্রেণীর যে 8 রকম বিভক্তি আছে, এটা হচ্ছে পদ। সো পদ হচ্ছে 8 রকম। এক্ষেত্রে আমরা জানি যে সকল শব্দের বিভিন্ন রকম পদ হয়ে যায়। যেমন মনে করো আমি একটি লাল ফুল তুলেছি, এখানে ফুল এটা একটা তোমার হচ্ছে কি বলবো, এটা একটা নাউন, তাই না? এটা একটা নাউন আছে ফুল। সো আবার লাল যদি তুমি এখানে বলো, লাল এক্ষেত্রে একটা বিশেষণ পদ হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। লাল কোথাও কোথাও বিশেষ্য হইলো, কখনো কোনো বিশেষণ হইলো। মানে মনে করো লাল থেকে নীল ভালো, এখানে লালটা হচ্ছে একটা নাউন, আর এখানে লালটা হলো একটা অ্যাডজেক্টিভ। লালটার কথা বলতেছে, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তার মানে ওটাকে যে নাউনকে তোমার এখানে মডিফাই করতেছে, ঠিক আছে? সো এই জন্য আমরা এটাকে বলতে পারি যে লাল, এই একই শব্দটা দেখো, লাল এটা একটা কালারের নাম, তখন লাল থেকে নীল ভালো। আর যখন আমি বলতেছি একটি লাল ফুল, তখন ফুলটাকে, সাবজেক্টকে তখন মডিফাই করতেছে যে লাল, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ওটাকে বিশেষণ হিসেবে বলতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিশেষণ।
সো আমরা ইংলিশে পড়ছি না নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এগুলো পড়ছো না? সো ওগুলো নিয়ে আমরা একটু আস্তে আস্তে দেখব। তো আমরা এই পরিচ্ছেদগুলোতে আস্তে আস্তে পদ বিবেচনা শব্দ এরকম সেই বিভাগ নিয়ে পরবর্তী পরিচ্ছেদগুলোতে আলোচনা করা হয়েছে। সে পরবর্তী পরিচ্ছেদগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী অংশগুলোতে দেখব। এবার একটু আমরা কিছু এই টপিকটার উপরে কিছু এমসিকিউগুলো একটু দেখে নিই। সো কয়েকটা এমসিকিউ যেটা তোমাদের পরীক্ষায় বারবার আসছে এবং আমি যেগুলো দাগিয়ে দিয়েছিলাম ওগুলো থেকে তুমি এটাকে পাবে, ঠিক আছে? উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়? এক্ষেত্রে তোমাকে এটা একটু মনে রাখতে হবে যে এটা কয়টা ভাগে ভাগ করা যায়। প্রথমে আমি এটা দাগিয়ে দিয়েছিলাম, তো এটা হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়, এটা আমরা পড়েছি, এটা টোটাল 4 ভাগে ভাগ করা যাবে। আচ্ছা, সো এটা তোমরা দেখেছো অনেকগুলো বোর্ডে অনেক আগে থেকেই আসতেছে, সেই 16 সাল থেকে 9 সাল থেকে এগুলো পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে। সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? এটা হচ্ছে তৎসম শব্দ, যেটা তোমার এখনো পর্যন্ত ওই তৎসম ব্যাকরণের আন্ডারে আছে। তারপর হচ্ছে দেশি শব্দের উদাহরণ কোনটি? দেশি শব্দের মধ্যে সূর্য, চা, ধর্ম, কুড়ি। এক্ষেত্রে আমি তোমাদেরকে কিন্তু স্পষ্ট দাগিয়ে দিয়েছিলাম রাজশাহী বোর্ডের কুড়িতে, ঠিক আছে? কুড়িটা হচ্ছে আমাদের একটা দেশি শব্দ। দেশি কয়েকটা শব্দ আছে, যেমন আমরা বলি তো কুলা, আমরা বললাম না কুলা একটা তোমার দেশি শব্দ হিসেবে তোমরা চিহ্নিত করতে পারো। কুড়ি এটা হতে পারে। সো দেশি শব্দের ক্ষেত্রে কুড়িটা একটু বেশি পরীক্ষা আসতে দেখা যায়। উকিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উকিল এটা কোন ভাষা বলছিলাম বলো তো? উকিল আমি দাগিয়ে দিয়েছি। আলমারি আলপিনও একটু পরে আমরা পাবো, আলমারি আলপিন থেকেও প্রশ্ন আসে, ঠিক আছে? সো উকিল শব্দটি আসছে হচ্ছে আরবি থেকে। আমরা একটু দেখে আসবো। উকিল শব্দ থেকে তোমাদেরকে আমি বললাম এটা হচ্ছে মনে করো ওই যে আরবির ক্ষেত্রে আমরা অনেকগুলা পাবো, হ্যাঁ আমরা আল্লাহ পাবো, ঠিক আছে? এটা পাবো। তারপর আমরা হজ পাই, ঠিক আছে? অনেকগুলোই আছে যেগুলো আমরা পাবো। আদালত কোন ভাষার শব্দ? আদালত, আদালত শব্দটা কোন ভাষার শব্দ বলে তোমরা চিহ্নিত করতে পারো? আদালত কোন ভাষার শব্দ বলো? তোমরা একটু কমেন্টে তোমরা নিজেরা আমার সাথে খাতায় লিখো। কমেন্টে তো বলতে পারবা না, যদি বলতে পারো বলো। আর যদি তোমরা খাতায় লিখো, লেখার পরে আমি যখন মার্ক করে দিব তখন উত্তরটা দিবে। এটা একটা বোর্ডের প্রশ্ন, বরিশাল বোর্ড 2024 সালে কিছুদিন আগেই হয়তো এসেছে, কয়েক বছর আগেই। সো এখানে আদালত কোন ভাষার শব্দ? এটা একটা আরবি শব্দ। আদালতের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে আসছি। এই যে এই পৃষ্ঠাটা তোমাদের একটু মাথায় নিয়ে রাখতে হবে। এখানে কই জানি এই যে এই শব্দটা, পৃষ্ঠাটা। সো আদালত, তারিখ, উকিল এগুলো সব লাগবে। ফার্সিতে এগুলো লাগবে, আর ইংরেজিতে আমার এগুলো লাগবে, অবশ্যই লাগবে। বেশি বলছিলাম কিছু পর্তুগিজগুলো পাবা। সো এই পৃষ্ঠাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই পৃষ্ঠা থেকে বারবার প্রশ্ন তুমি পাবা। যতবারই আমাদের এখানে যাবো আমাদের ফিরে আসতে হবে এখানে, ঠিক আছে? সো আমরা আদালত জানি, এটা একটা আরবি শব্দের মধ্যে চলে যাবে। আদালত কোন ভাষার শব্দ? এটা একটা আরবি শব্দ। আচ্ছা, ফার্সি শব্দের উদাহরণ কোনগুলো? দেখছো এভাবে আসবে ফার্সি শব্দ। সো ফার্সি শব্দের মধ্যে আমরা কিন্তু দেখছি যে এই হজ, জাকাত এগুলো সব আরবি শব্দ। এটা তো আরবি শব্দ, এটা আমরা জানি। যাক, প্রতিটা তো এরকম চিহ্নিত করে দেওয়ার দরকার নাই। নামাজটা ঠিক আছে, বাট আমরা যদি বলি যে এই দোয়াতটাও ইম্পর্টেন্ট, বাই দেবে দোয়াতটাও দেখো। নামাজ, রোজা এটা হচ্ছে আমরা আরবি মনে করতাম, বাট এটা হচ্ছে ফার্সি শব্দ। সো নামাজ, রোজা হবে। ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, এগুলো কিন্তু বারবার আমরা পরীক্ষায় আসতে দেখি, ঠিক আছে? পরেরটা, দোকান কোন ভাষার শব্দ? দোকান থেকে প্রশ্ন আসতে দেখেছি, এটা একটা ফার্সি শব্দ। দোকানটাও একটা ফার্সি শব্দ, এটা আমরা দেখে আসছি। আচ্ছা, পাউরুটি, বালতি এই দুইটাও আমরা দাগিয়ে দিয়েছিলাম। পাউরুটি, বালতি এটাও আমাদের প্রয়োজন। এই যে এই মোটামুটি এটা তোমার একটা পর্তুগিজ শব্দের মধ্যে আমরা দেখছি। তোমাদের কিন্তু এই পাউরুটি আর বালতি, দোকান এই তিনটাই আমি দাগিয়ে দিয়েছিলাম। পর্তুগিজ শব্দের মধ্যে তোমার পাউরুটি আর বালতি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসা দেখা যায়। কোনটি পর্তুগিজ শব্দ? বালতি, দারোগা, চাহিদা, নালিশ। আমরা দেখতে পাই দারোগা এটা অবশ্যই পর্তুগিজ শব্দ না। বালতিটাই আমরা একটু আগে যেহেতু পড়লাম, সো বালতিটাই একটা পর্তুগিজ শব্দ। সো এখান থেকেও দেখছো প্রশ্ন এইভাবে আসতে পারে। সো তোমরা যদি আমাদের সাথে একবার তুমি এই জিনিসগুলো পড়ো এবং আমি যেগুলো দাগিয়ে রেখেছি এটা যদি তুমি দাগায় রাখো, ইনশাআল্লাহ প্রশ্ন যদি খুব কঠিন না হয় এখান থেকেই প্রশ্ন আসবে। খুব কঠিন হয় না, এখান থেকেই প্রশ্ন দিতে হবে ওদের, ঠিক আছে? যারা প্রশ্ন করবে তারা এখান থেকেই প্রশ্নটা মোরলেস কমন পাবে, ঠিক আছে? বালতি। নিচের কোনটি ফরাসি শব্দ? যেভাবে তোমরা এখানে পাবা। নিচের কোনটি ফরাসি শব্দ? হরতাল, পাদ্রি। পাদ্রি আমরা পড়েছিলাম। তোপ আর কুপন, এখানে আমরা ফরাসি শব্দের মধ্যে কোনটা দেখেছি? তোমরা একটু চিন্তা করো যে তোমরা মুখস্থ করতে পারছো কিনা। আমি কিন্তু মুখস্থ করি নাই। সো তোমাদের উত্তরটা তোমরা দেওয়ার পরে আমি উত্তরটা দেখাই দিব। সো উত্তরটা হচ্ছে এটা কুপন। আমরা ফরাসি শব্দের মধ্যে কুপন শব্দটাকেও আমি দাগিয়ে দিয়েছিলাম। সো কুপন তুমি এটা দেখতে পারো। হাসপাতাল কোন ধরনের শব্দ? অবশ্যই দেখতে হবে, এটা একটা ইংরেজি শব্দ। হসপিটালকে আমরা হাসপাতাল বলি। তারপর ইংরেজি শব্দ আরও কয়েকটা ইংরেজি শব্দ আমরা পড়েছিলাম। টেবিল পড়েছিলাম, আমরা পড়েছিলাম চেয়ার,
ঠিক আছে, এগুলো সব আমরা কিন্তু দেখেছি। সো এগুলোকে তোমরা এখন বর্তমানে বাংলা ভাষায় ব্যবহার করে থাকো, এগুলো সব ইংরেজি শব্দ, সব ইংরেজি শব্দ এগুলো। সো ইংরেজিটা পেয়ে গেছি। কোনটি ইংরেজি শব্দ? কিতাব, পেন্সিল, হাকিম, আনারস। এটা তোমরা দেখো, এটা দেখলে বুঝতে পারবা। এটাতে বেশি সময় আমার লাগার প্রয়োজন আমার নাই, আমার মনে হয় এটা তোমরা দেখলেই তোমাদের পারা উচিত। ঠিক আছে, সো আমাদের ইংরেজি শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি। হাকিম কি ইংরেজি শব্দ? দেখলেই বুঝবা, একটু চিন্তা করো। কোনটাকে আমরা ইংরেজি শব্দ বলতে পারি? পেন্সিলকে, তাই না? পেন্সিলকে আমরা ইংরেজি শব্দ বলতে পারি। আচ্ছা, নিচের কোনটি দেশি শব্দ? দেশি শব্দের ক্ষেত্রে আমি কিন্তু আমাদের মার্ক করে দিয়েছিলাম, বাট এখানে দেশি শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোপর, কুমির, বালতি, চাকু। আচ্ছা, আমি যে শব্দটা দাগাই নেই ওরকম একটা শব্দ থেকেই আসছে। সো এটা যশোর বোর্ডের প্রশ্ন। যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড ওরা কিন্তু সবসময় একটু কঠিন প্রশ্ন করে। এটা হচ্ছে টোপর, বাট এটা আমার মনে হয় এটা দাগাই দিয়ে আসছিলাম নাকি। সেটা হচ্ছে টোপর। সো টোপর এই শব্দটাও থেকে প্রশ্ন আসে, এটাও মোটামুটি না দাগিয়ে থাকি তাহলে এখন একটু দাগায় নাও, যে এই পাঁচটা এটার মধ্যে টোপরটা ইম্পর্টেন্ট। কুলা দাগাইছিলাম আমার মনে আছে, টোপরটা হবে, টোপরটাও থাকবে। আচ্ছা, 14 নিচের কোনটি পর্তুগিজ শব্দ? দেখছো পর্তুগিজ শব্দ কিন্তু সব থেকে বেশি আসে। সো পর্তুগিজ শব্দের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কারখানা, আদালত, রেস্তোরাঁ, আলমারি। এখানে আলমারিটা হচ্ছে পর্তুগিজ শব্দ। আমরা আলমারি সহ আলমারির সাথে অনেকগুলো শব্দ দেখে আসছিলাম। আবার চলো ফ্ল্যাশব্যাকে যাই, 14 নম্বর পর্যন্ত চলে আসছি। আবার যদি আমরা একটা ফ্ল্যাশব্যাকে যাই, পর্তুগিজ শব্দের মধ্যে এই আলমারি, আদালতটা তো আমরা এই যে দেখো টোপরটা আমি দাগাইছিলাম, টোপরটা দাগানো ছিল। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে তোমার আদালত, তারিখ, এটা আরবি শব্দ হবে, আদালত আরবি শব্দ হবে। ঠিক আছে, এই জন্য আমি দেখতে আসলাম আদালত হচ্ছে আরবি শব্দের উদাহরণ হবে। আর পর্তুগিজ শব্দের মধ্যে হচ্ছে আমরা এগুলা পাবো, এটা হচ্ছে তোমার রেস্তোরাঁ হবে ফরাসি, আলমারি, আনারস, আলপিন এগুলা তোমার আস্তে আস্তে যাবে। বালতি পর্তুগিজ শব্দ, দেখছো? সো আমাদের এখানকার উত্তরটা আমরা একটু মিলাই নিব। আলমারি, সরি আলমারি তো ঠিকই আছে, আমি ভাবছি আদালত, আলমারি হবে। ঠিক আছে, আচ্ছা। সো এটা আমরা দেখলাম, এর পরেরটা একটু আমরা যাই। পরের এমসিকিউটা একটু দেখো, সেটা হচ্ছে পর্তুগিজ শব্দ কোনটা? নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ? আলমারি, গুদাম, চাহিদা, চা, চিনি, এগুলাকে তুমি বলতেছো কিনা এটা তোমাকে একটু বলতে হবে, যে নিচের কোনটা হচ্ছে পর্তুগিজ শব্দ, বলো। বলো নিচের কোনটা পর্তুগিজ শব্দ? বলো। আলমারি তো আছে, আলমারিটা তো আমরা একটু আগে দেখে আসছি। সো আলমারি হইতে পারে, আলমারির সাথে কি হবে? বলো, আলমারির সাথে যেটা আছে এটাই কি হবে? সো কুপনটাকে আমরা একটু আগে অন্য একটা জায়গায় দেখে আসছি, আমরা কিন্তু কুপনটাকে অন্য একটা জায়গায় দেখে আসছি। চাহিদা, শিক এগুলো আমাদের কোথাও এখানে যাবে না, আমাদের কুপন কিংবা অন্য যেগুলো আমরা দেখে আসছি এগুলা কিন্তু আমাদের আস্তে আস্তে তোমার অন্যান্য জায়গায় চলে যাবে। সো এখানে হচ্ছে আলমারির মধ্যে আমরা জানি যে পর্তুগিজ শব্দের মধ্যে আলমারি আর গুদাম এই দুইটাই হচ্ছে পর্তুগিজ শব্দ। ঠিক আছে, 16 নম্বরটা আমরা একটু দেখি। আলপিন কোন ভাষার শব্দ? আমরা কিন্তু একটু আগে বলছি আলমারি, আলপিন এগুলো সব এক জায়গায়। আলমারি, তারপর হচ্ছে আলপিন, ঠিক আছে, তারপর তোমার আনারস, এগুলো সবই হচ্ছে পর্তুগিজ শব্দ। সো এটা বারবার আসে। সো আমরা একটা জিনিস বুঝলাম যে পর্তুগিজ শব্দ থেকে বেশি বেশি প্রশ্ন আসতে দেখা যায়, পর্তুগিজ শব্দ থেকে বেশি বেশি প্রশ্ন আসতে দেখা যায়, এই জন্য তোমরা পর্তুগিজ শব্দটা বেশি করে পড়বা। আচ্ছা চলো এবার একটু আমরা পদের মধ্যে চলে যাই। পদগুলোর মধ্যে কোন পদটা বেশি বেশি গুরুত্বপূর্ণ এটা তোমাদেরকে আমি দাগাই দিব, এবং কোন উদাহরণগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ। বাট তার থেকে বড় কথা, এই জিনিসটা তোমরা ইংলিশে পড়ছো অলরেডি। সো আমার কাছ থেকে আমার মনে হয় না যে তোমরা ফর দ্য ফার্স্ট টাইম এটা শিখতেছো, তাই না? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এটা আমরা সবাই মোটামুটি জানি, আমরা ছোটোবেলা থেকে পড়তেছি, আমরা ইংলিশে পড়তেছি নাউন, ভার্ব, অ্যাডভার্ব পড়ছি না? বাংলাতে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অব্যয় এগুলো আমরা অনেকবার পড়ছি। সো আমি মনে করি যে তোমরা এটা অনেকেই আগে একবার দেখছো। সো আমার পড়ানোর অ্যাপ্রোচটা হবে হচ্ছে আমরা টপিকটার বেসিকটা জাস্ট একবার বলবো বা একবার একটু দেখবো, তারপরে আমরা
এমসিকিউগুলোতে একটু ফোকাস করব, বা আমরা হয়তো টপিকের উদাহরণগুলোতে একটু ফোকাস করব। সো বিশেষ্য হচ্ছে আমরা জানি এটা হচ্ছে কোনো একটা জিনিসের নাম বোঝাবে, যেমন লিমন আমার নাম, এটা এটা মূলত একটা বিশেষ্য হতে পারে। সো এইখানে অনেকগুলো ধান হতে পারে, এটা স্থানের হতে পারে, প্রাণীর হতে পারে। এটা তোমার দেখো এই যে নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, এগুলো হচ্ছে আমরা বিশেষ্য হিসেবে জানি। আমার মনে হয় না এখানে বেসিক তোমাদেরকে কিছু পড়ানোর আছে, বা বিশেষের কিছু শ্রেণীবিভাগ আছে। মনে রাখবা বিশেষ্য সাধারণত 6 প্রকার হতে পারে, এটা তোমরা দাগিয়ে রাখতে পারো। বিশেষ্য সাধারণত 6 প্রকার। এটা হচ্ছে নাম বিশেষ্য, ব্যক্তি নাম, জাতি বিশেষ্য হচ্ছে কোনো জাতির নাম যখন হয়, বস্তু বিশেষ্য হতে পারে, সমষ্টি বিশেষ্য হতে পারে, গুণ বিশেষ্য হতে পারে, ক্রিয়া বিশেষ্য হতে পারে। এই বিশেষ্যর এই ধরনগুলো একটু মনে রাখতে হবে। কেন জানো? এগুলো থেকে তোমাকে একটা উদাহরণ দিয়ে বলবে নিচের কোনটা গুণ বিশেষ্য, নিচের কোনটা জাতি বিশেষ্য, নিচের কোনটা নাম বিশেষ্য, তখন কিন্তু তোমার মাথা লক হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। সো এই জন্য আমাদেরকে এই বিশেষ্যের উদাহরণগুলো একটু দেখতে হবে। জাস্ট কয়েকটা উদাহরণ পড়লেই তুমি সংজ্ঞা নিজে লিখতে পারবে। এটা মানে খুব কঠিন না যে সংজ্ঞাতে আটকে যাবা তুমি অনেকক্ষণ ধরে। প্রথমটা হচ্ছে নাম বিশেষ্য। নাম বিশেষ্যর ক্ষেত্রে আমরা জানি যে ব্যক্তি, স্থান, দেশ, আমাদের যারই নাম হোক না কেন, যেমন বাংলাদেশ হতে পারে। এই যে ব্যক্তি নাম হচ্ছে, দেখো ব্যক্তি নাম হচ্ছে হাবিব, সজল, শম্পা, লিমন, এই সবগুলো হচ্ছে ব্যক্তি নামের মধ্যে যাবে। স্থান নামের মধ্যে যাবে ঢাকা, খুলনা, মিরপুর, বাংলাদেশ, হিমালয়, পদ্মা। কাল নামের মধ্যে যাবে হচ্ছে বারের নাম যেটা আছে, কাল নাম, সোমবার, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, জানুয়ারি, রমজান মাস, এগুলো সব কালের নাম। সৃষ্টি নাম কি? সৃষ্টি নাম মনে হচ্ছে যেগুলো তোমার মনে করো সাহিত্যর ক্ষেত্রে মূলত এটা ব্যবহার করা হয়ে থাকে। সো এটা হচ্ছে সৃষ্টি নাম, যেমন গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা, যেগুলো একটা তোমার জায়গার নাম। জায়গা না, এটা একটা অপরাজেয় বাংলা, তোমরা দেখছো না অপরাজেয় বাংলা? ঠিক আছে, এটার বাংলা একটা নাম আছে, কি জানি বলে এটাকে, মানে যাই হোক, এটা একটা স্মৃতিতে তৈরি। হ্যাঁ, সো এটার নামটা মনে নাই আমার আপাতত, এটাকে বাংলায় জানি আমরা কি বলি। বাট আমাদের যেটা মনে রাখবা, এরকম অপরাজেয় বাংলা বা যেটাই আছে, এটা ঢাকা ভার্সিটিতে আছে একটা, তারপর আমাদের রাজশাহী ভার্সিটিতে এরকম অনেক ধরনের প্রতীকী তৈরি করা আছে। ঠিক আছে, প্রতীক যেটা আমাদের মেমোরি হিসেবে আমরা তৈরি করেছি, বা সম্মানের জন্য আমরা তৈরি করেছি। আচ্ছা, তো আমরা এগুলো দেখলাম। তারপর হচ্ছে জাতি বিশেষ্য আমরা জানি। সো নাম বিশেষ্যের মধ্যে কয়েকটা নাম আছে, ব্যক্তি, স্থান, কাল, সব কিছুই নাম। নাম যেগুলো হবে এগুলোকে তুমি বলবা হচ্ছে নাম বিশেষ্য। ঠিক আছে, তার মধ্যে সৃষ্টি নামটা থেকে আলাদা করে প্রশ্ন আসে। জাতি বিশেষ্যের মধ্যে হচ্ছে বাঙালি হতে পারে। জাতি বিশেষ্য শুধুমাত্র বাঙালি জাতি এটার হিসেবেই না, এটা মনে করো তুমি হচ্ছে পশু পাখির জাত, এটাকে তুমি লিখতে পারো। যেমন মনে করো মানুষ, এটা হইতে পারে। ঠিক আছে, গরু, ছাগল, এখান থেকে বাঙালি টাঙালির পাশাপাশি ওগুলাকে না রেখে তোমার মনে রাখতে পারো বাঙালি, এটা একটা নাম বিশেষ্য হয়ে যায়, এটা জাতি বিশেষ্যের মধ্যে যাবে না, এটা নাম বিশেষ্য যেতে পারে। তুমি এখানে দেখো মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, এগুলাকে আমরা দেখতে পারি যে এটা আসলে বিভিন্ন জাতিকে নির্দেশ করে। ঠিক আছে, এটা বিভিন্ন জাতিকে আমরা নির্দেশ করতে দেখি। সো আমরা যেহেতু জাতি বিশেষ্য পড়তেছি, জাতি বিশেষ্যের মধ্যে তোমরা মনে রাখবা নদী, এটা কিন্তু একটা নাউন, বাট স্টিল এটা একটা ইয়ার মধ্যে চলে যাবে। ঠিক আছে, পরেরটা হচ্ছে আমাদের আরেকটা বিশেষ্য আছে, সেই বিশেষ্যটা আমরা একটু দেখব। এটা হচ্ছে বস্তু বিশেষ্য। ঠিক আছে, সো এটা একটা বস্তু বিশেষ্য। সো বস্তু বিশেষ্য তোমরা জানো, বস্তু বিশেষ্য হচ্ছে কোনো বস্তুর দ্রব্য নামের ক্ষেত্রে আমরা বলি, যেমন ইট, লবণ, আকাশ, টেবিল, এগুলোকে আমরা বস্তু বিশেষ্য বলে থাকি। এগুলোতে আমার মনে হয় না তোমরা খুব আটকাবা। সমষ্টি বিশেষ্য এটা একটু মনে রাখতে হবে, গুণ বিশেষ্য এটা একটু মনে রাখতে হবে, ক্রিয়া বিশেষ্য, এই তিনটাই মনে রাখতে হবে। বস্তু বিশেষ্য তো মনে রাখার দরকার নাই। সমষ্টি বিশেষের ক্ষেত্রে যেমন পরিবার বা মনে করো বাহিনী, মিছিল, এগুলা থেকে অনেক সময় তোমার এমসিকিউ আসতে দেখা যায়। গুণ বিশেষের ক্ষেত্রে তোমার মনে করো কোনো একটা গুণকে যখন আমরা নাউন, মানে তোমার অ্যাডজেক্টিভে তুমি যেটাকে ব্যবহার করতেছো, এটা অনেক সময় তোমার গুণ অনেক সময় নাউনে ব্যবহার করতে হয় বা নাম হিসেবে ব্যবহার করতে হয়। যেমন আনন্দ, ঠিক আছে, এটা কিন্তু একটা অবস্থা বোঝাবে কিছু কিছু সময়, বাট আমরা যখন আনন্দ ব্যবহার করি এটা একটা নাউন হতে পারে। আনন্দ একটা অনুভূতির নাম না, সো এটা একটা গুণবাচক বিশেষ্য হতে পারে বা গুণগত বিশেষ্য হতে পারে। ক্রিয়া বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, কাজকে, যেমন পড়ানো, হ্যাঁ, এটা তোমার একটা হতে পারে। পঠন, ভোজন, খাওয়া, এটা একটা কাজ, কিন্তু তুমি যখন বলো ভোজন, ভোজন একটি ভালো জিনিস, সেখানে কিন্তু তুমি নাউন হিসেবে ব্যবহার করতেছো। সো যখন কোনো কাজকে তুমি নাউন হিসেবে ব্যবহার করবা তখন এটা হয়ে যাবে ক্রিয়া বিশেষ্য। এটা আমরা অলরেডি অনেকবার পড়ছি, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, সো আমরা এগুলার ক্ষেত্রে এবার একদম বেসিক যেহেতু পড়ে ফেলছি, বিশেষ্যের ক্ষেত্রে আমরা একটু কয়েকটা এমসিকিউ দেখি। সো এটা একটু আমরা দেখি, ক্রিয়া বিশেষ্য কোনটি? তোমরা একটু উত্তরটা লিখে দাও যে ক্রিয়া বিশেষ্য নিচের কোনটি। সো ক্রিয়া বিশেষ্য আমরা একটু দেখতে পারি।
বাঙালি জাতিবাচক বিশেষ্য, নামবাচক, এটা তোমার অন্য বিশেষ্যের মধ্যে যাবে না। বাঙালি জাতিবাচক বিশেষ্য, এটা আমি জাস্ট দূর করে ফেললাম কনফিউশনটা। বাঙালি জাতি আছে না, সেটা একটা জাতিবাচক বিশেষ্য, ইয়াস। সামষ্টিক ক্ষেত্রটা ব্যবহৃত হয়, বাট এটা তোমরা জাতিবাচক বিশেষ্যতে ব্যবহার করতে পারো। আচ্ছা, ক্রিয়া বিশেষ্য কোনটি? দয়া, শয়ন। শয়ন মানে হচ্ছে শুয়ে থাকা, এটা একটা কাজ, সো এটার উত্তরটা হবে শয়ন। বুঝতে পারলাম? বুঝতে পারলাম এটা আমরা। আচ্ছা, কোনটি সৃষ্টি নাম বিশেষ্য? সৃষ্টি নাম বিশেষের ক্ষেত্রে আমরা একটু দেখি। সৃষ্টি নাম বিশেষের ক্ষেত্রে আমার আছে গরু, সমিতি, বীরত্ব, গীতাঞ্জলি। সৃষ্টি নাম বিশেষের ক্ষেত্রে আমরা জানি যখন কোনো সাহিত্যিক কোনো নামগুলো আসবে তখন এটা আমাকে ব্যবহার করতে পারে, এটা হচ্ছে গীতাঞ্জলি। ঠিক আছে, গীতাঞ্জলি এটা হতে পারে। তারপরটা মনে করো ভোজন, কোন প্রকারের বিশেষ্য? ভোজন, এটা একটা খাওয়া, এটা একটা কাজ, এটা একটা কাজ। সো আমরা জানি ভোজনের ক্ষেত্রে এটা বিশেষ্যটা কোনটা নাম হবে, তোমরা বলো। ভোজনটা একটা কোনটা নাম হবে ভোজনের ক্ষেত্রে? সো ভোজন কোন বিশেষ্য হবে বলো? আমরা কিন্তু ভোজনকে নাউন হিসেবে দেখে থাকি। ভোজন এটা একটা খাওয়া, সো এটা একটা ক্রিয়াবাচক বিশেষ্য হিসেবে তুমি এটাকে চিহ্নিত করতে পারো। ঠিক আছে, এটা একটা ক্রিয়াবাচক বিশেষ্য। আচ্ছা, ধৈর্য কোন ধরনের বিশেষ্য? ধৈর্য, এটাও তোমার, এগুলো তোমার বিভিন্ন জায়গায় আমরা দেখি, পরীক্ষায় আসতে দেখেছি। সো ধৈর্য কোন ধরনের বিশেষ্য? ধৈর্য, ধৈর্য ধরো। সো ধৈর্যকে আমরা এটাকে গুণ বিশেষ্য বলবো, নাকি নাম বিশেষ্য বলবো, নাকি বস্তু বিশেষ্য বলবো, নাকি সমষ্টি বিশেষ্য বলবো? সমষ্টি বিশেষ্য তো অবশ্যই না, এটা একটা গুণ বিশেষ্য। এটা আনন্দ, যেমন তুমি এরকে বলতেছিলে না, আনন্দর কথা উদাহরণ দিলাম, ধৈর্য কিন্তু একই রকম একটা জিনিস। সো ধৈর্য এটা একটা অবস্থা, যে অবস্থাটাকে আমরা বলতেছি গুণ বিশেষ্য, বা মানুষের একটা গুণ, সেই গুণকে আমরা বিশেষ্য হিসেবে পড়ে থাকি। নদী ও পর্বত কোন ধরনের বিশেষ্য পদ? এটা দেখো রাজশাহী বোর্ডে আসছে। নামবাচক, বস্তুবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক। জাতিবাচক তো হবে না, পর্বত তো জাতিবাচক না, জাতিবাচক হচ্ছে গরু, ছাগল, এগুলো আমরা বলছি। ঠিক আছে, সো জাতিবাচক বিশেষ্য এটা হবে না। তাহলে এখানে বিশেষ্যটা কোনটা বিশেষ্য হবে বলো? বলো এটা কোনটা হবে? নদী ও পর্বত কোন ধরনের বিশেষ্য পদ? এগুলা হচ্ছে, এটা জাতিবাচক হবে। দেখি তো, আমি যেটা হবে না বলছি ওটাই হইলো, আমি একটু মিলাই আসি, চলো। ইয়েস, সো এখানে আমরা নদীটা দেখছি, আমি জাতিবাচক কেন দাগাই নাই এটা আমি জানি না, এটা নদী এবং পর্বত হবে। সো ইয়েস, এটা হচ্ছে জাতিবাচক হবে। আমি যেটা তোমাদেরকে দাগাই নাই এটাই তোমাদের উত্তর হবে। সো আমি যদি তোমাদের জায়গায় পরীক্ষা দিতাম তাহলে আমার এক মার্ক ভুল হয়ে যেত। সেটাকে আমি একটা জিনিস যদি আমি এটা আমার কাছে কেন মনে হয়েছে জাতির ক্ষেত্রে আমার বারবার মাথায় ঘুরতেছে যে বাঙালি বাঙালি, একটু আগে বাঙালি নিয়ে একটা আলোচনা দিচ্ছি এটার জন্য। সো সমষ্টিবাচক হবে না, এটা হবে না। জাতিবাচকটা কেন হলো? কারণ এটা হচ্ছে নদীর একটা নির্দিষ্ট ধরনকে ওখানে বলতেছে, সেক্ষেত্রে নদীকে আমরা জাতিবাচক বলতে পারি। ঠিক আছে, সো নামবাচক হবে না, বস্তুবাচকও হবে না, বস্তুবাচকটা হবে না। সো আমার এইভাবে কাটাকুচি উচিত ছিল। সো এটা জাস্ট তোমার জাতিবাচক হবে নদী বা পর্বতের ক্ষেত্রে এটাকে আমরা। ঠিক আছে, সো আমার মতো এরকম ভুল করো না তোমরা। ঠিক আছে, অন্যমনস্ক হয়ে ভুল করো না। আচ্ছা চলো পরেরটায় যাই। নদী ও পর্বতেরটা পড়ার পর আমরা পরেরটা যাই। নিচের কোনটি গুণবাচক? গুণ মানে হচ্ছে তার অনুভূতি। ফুলটা জাতিবাচক, শয়নটা হচ্ছে ক্রিয়াবাচক, জনতা আছে, এটা হবে না। আনন্দটাকে আমরা পড়ছি, আনন্দ, ধৈর্য, এগুলো যেগুলো আছে, ধৈর্য, এগুলোকে আমরা বলি হচ্ছে গুণবাচক বিশেষের ক্ষেত্রে আমরা বলে থাকি। ঠিক আছে, আচ্ছা জানুয়ারি কোন বিশেষ্য? জানুয়ারিকে আমরা স্পষ্ট দেখে আসছিলাম, এটা তোমার নাম বিশেষ্যের মধ্যে পড়বে, এটা তোমার কালবাচক যে পড়তেছিলাম আমরা, সো এটার সাথে তোমরা বেরাতে পারে। আমি যদি স্লিপ অফ টাঙে বা অন্য মনস্ক কখনো ভুল বলি, জাস্ট আমাকে 1 মিনিট সময় দিবা, দেখবা কিছুক্ষণের মধ্যে পরে ওটা আমার মাথায় আমি ফিগার আউট করে কারেক্টটা তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, অনেক সময় স্লিপ অফ টাঙের কারণে হয়ে থাকে। সো আমি যদি কিছু বলেও থাকি, যেমন নাম বিশেষ্যকে আমি যদি ভুলে অন্য কিছু বলে থাকি, মনে রাখবে না নাম বিশেষ্যই হবে। তোমরা আমাকে কারেক্ট করে দিবা, অথবা একটু ওয়েট করবা কিছুক্ষণ, আমি ফিগার আউট করে তোমাকে উত্তর বলে দিব। আচ্ছা, কোনটি ক্রিয়া বিশেষ্য? ক্রিয়া বিশেষ্যর ক্ষেত্রে আমরা জানি এটা ভোজনটাকে আমরা দেখেছি, খাওয়াটাকে ক্রিয়া বিশেষ্য আমরা দেখতে পারি। সো খাওয়াটা একটা ক্রিয়া বিশেষ্য উদাহরণ। দুঃখ কোন বিশেষ্য পদ বলো? জাতিবাচক, দ্রব্যবাচক, ভাববাচক, গুণবাচক। ভাববাচক কি পড়ছি আমরা কোথাও, নাকি গুণবাচক হবে? আনন্দ যদি গুণবাচকের ক্ষেত্রে তুমি দিয়ে থাকো তাহলে দুঃখকেও গুণবাচক দিবা, সো এটা একটা গুণবাচক বিশেষ্য হয়ে থাকবে। দুঃখ এটা তোমার একটা অনুভূতি বা অবস্থাকে তুমি এখানে বুঝতেছো। আচ্ছা, সো দুঃখকে আমরা এখানে বুঝতে পারলাম, এটা কুমিল্লা বোর্ডে আসছে। সো আমরা বিশেষের কয়েকটা এক্সাম্পল দেখতেছি। শয়ন পড়ছি, তার মানে শয়ন শব্দটা ইম্পর্টেন্ট। শয়ন আর ভোজন এই দুইটাকে একদম আমরা অনেকবার আসতে দেখতেছি, সেটা আমাদেরকে দেখতে হবে। এটা হচ্ছে ক্রিয়াবাচক, শয়ন এবং ভোজন। বাংলাদেশ কোন বিশেষ্য পদ? নামবাচক, এটার নাম বিশেষ্য।
আমরা পড়েছি বাংলাদেশ একটা দেশের নাম, সো এটা একটা নাম বিশেষ্য হবে, জাতি বিশেষ্য হবে না। আচ্ছা, নিচের কোনটি গুণ বিশেষের উদাহরণ? গুণ বিশেষের ক্ষেত্রে আমরা মিছিল বলবো না, গুরুত্ব বলবো না, পঠন বলবো নাকি সঞ্চয়িত বলবো, গুরুত্ব বলবো, আমি জানি না, আমরা আমাদেরকে একটু চিন্তা করতে হবে এটাকে আগে। আমরা যদি গুণ বিশেষ্য বলি সঞ্চয়িতা, এটা হবে না। সঞ্চয়িতাটা তো তোমার হচ্ছে সৃষ্টিবাচক না, সঞ্চয়িত হবে না, গুরুত্ব হবে। ঠিক আছে, এটা একটা অবস্থা, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্ট বলি না, যেটা একটা ইম্পর্টেন্ট, সেটা একটা গুণ, ওই জিনিসটার গুণ, সেটা একটা গুরুত্ব, এটা গুণ বিশেষের উদাহরণ হবে। ঝাঁক কোন পদের উদাহরণ? ঝাঁক হচ্ছে তোমার সমষ্টিবাচক, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, পাখি হচ্ছে তোমার জাতিবাচক, আর পাখি না, তোমার হচ্ছে নদী বলি না, ফুল, এগুলোকে আমরা জাতিবাচক হিসেবে দেখতে পারি। ঝাঁক, এক ঝাঁক ফুল, সো ঝাঁকটা হচ্ছে সমষ্টিবাচক, ফুলটাকে তুমি জাতিবাচক চিহ্নিত করতে পারো। ঠিক আছে, আচ্ছা, সো জাতিবাচক নাম, আমি এইগুলোর বাইরে তোমাদেরকে আমি বারবার বলতেছি, আমি কিন্তু অনেকগুলো জিনিস এখানে দাগাই দিয়ে আসছি, এই দাগানোগুলো জিনিসগুলো একটু দেখে আসবা। ঠিক আছে, এই যে ঝাঁকটা দেখো এখান থেকে আসছে, ঝাঁকটা হচ্ছে তোমার সমষ্টিবাচক, এখানে জনতাও আসে, এখানে দাগিয়ে দিয়েছিলাম। এই যে গুরুত্ব, এটা আমরা দাগিয়ে দিয়েছি, ধৈর্য আমরা দাগানো আসছে, এটা দাগাই দিই একটু, শয়ন, ভজন, শয়ন, এটা দাগাই নেই, এটা দাগার, এই জিনিসগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে, সো এগুলো তোমাদের একটু মোটামুটি দেখে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো এখানে কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ করে ফেললাম। এবার একটু আমরা যাই আমাদের পরবর্তী টপিকটা। পরবর্তী টপিকটা হচ্ছে সর্বনাম। কোনটি সর্বনাম এবং কোনটি তোমার সর্বনাম নয়, এটা তোমাদেরকে চিহ্নিত করতে হয়। তোমাদের এসএসসি পরীক্ষা অনেক সময় আমরা দেখি বলে দেয় যে নিচের কোনটি সর্বনাম, অথবা একটা পদ দিয়ে সেটাকে বলে এটা কি সর্বনাম, বিশেষণ নাকি ক্রিয়া। সো সেখানে আমাকে চিহ্নিত করতে হয়, এবং আমরা যদি এটা চিহ্নিত করতে না পারি আমাদের কিন্তু পরীক্ষায় মার্কস কাটা যায়। সো আমাদের অবশ্যই এই পদের অংশটা সর্বনাম অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু আমরা বোর্ডে প্রশ্ন পাবো। কোথা থেকে পেয়েছি, কোথায় কোথায় প্রশ্ন এসেছে, এটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটু পরে। সো দেখতে থাকো শেষ পর্যন্ত, তাহলে তোমাদের টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমে সর্বনাম একটু দেখি। সর্বনাম হচ্ছে ক্রিয়ার তোমার সাবজেক্টের অল্টারনেটিভ, তাই না? বিশেষের পরিবর্তে নামের অল্টারনেটিভ হিসেবে তুমি এটাকে ব্যবহার করো। সাবজেক্টের অল্টারনেটিভ না, নামের অল্টারনেটিভ, বিশেষের অল্টারনেটিভ হিসেবে তুমি এটাকে ব্যবহার করে থাকো। নাউনের অল্টারনেটিভ হিসেবে প্রোনাউন ব্যবহার করো, এটা হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। সো আমরা এক্ষেত্রে সর্বনামের ক্ষেত্রে এটা খুবই কঠিন কোনো টপিক না, এটা বেশ ইজি আমার কাছে। কেন এটা ইজি মনে হয়? কারণ এটা তুমি জাস্ট 2-3 বার পড়লেই তোমার মাথায় অটোমেটিক্যালি সেট হয়ে যায়। এটা কোনো রকেট সায়েন্স না, বা a+b² সূত্র না এটা। ঠিক আছে, এটা খুবই ইজি। সো আমরা একটু দেখি। সর্বনামকে আমরা জানি যে বিশেষের পরিবর্তে ব্যবহৃত হলে এটা সর্বনাম, এত ইজি প্রশ্ন ওরা দেয় না। এবং এক্ষেত্রে তুমি যে সে আছে, সে একটা সর্বনাম পদ। ঠিক আছে, এবং এটা আস্তে আস্তে তোমার এই যে সে বলছে, শিমুলের পরিবর্তে সে ব্যবহৃত হয়েছে, লিমনের পরিবর্তে তার ব্যবহার হবে, সেগুলোকে আমরা বলি প্রোনাউন বা সর্বনাম। সর্বনামের কয়েকটি শ্রেণী আছে, সর্বনামের ক্ষেত্রে আমরা 9টা শ্রেণী আমরা ভাগ করতে পারি। 9টা শ্রেণীর কয়েকটা আমরা একটু দেখব। সো ব্যক্তিবাচক সর্বনাম, এটা আমরা জানি ইন্ডিভিজুয়ালিস্টিক, নামের পরিবর্তে যেটা বসে, যেমন হচ্ছে তোমার একটা হচ্ছে আমি বলি, তারপর তোমার মনে করো তুমি, তোমরা, তুই, এগুলোকে আমরা বলে থাকি। শ্রোতাপক্ষের সর্বনাম আছে, বক্তাপক্ষের হচ্ছে আমি, যে কথা বলে সে তো আমি, আমাকে, আমরা, এরকমভাবে বলে। শ্রোতাপক্ষে যারা শুনতেছে তাদেরকে সম্বোধন করার জন্য আমরা বলে থাকি তুমি, তোমরা, তুই। আরেকটা আছে হচ্ছে অন্য পক্ষে সর্বনাম, সে, তারা, থার্ড পার্সন, যেটাকে আমি বলি যে সে এখন স্কুলে যাচ্ছে, থার্ড পার্সন যেটা। সো আমরা এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, মানে প্রথম যে বলবে বক্তা, শ্রোতা এবং অন্য পক্ষ, থার্ড পার্সন, এটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি এবং এগুলাকে আমরা চিহ্নিত করতে পারি। এখানে প্রশ্নটা আসে, একটু মনে রাখবে যে তুমি, সে, এগুলা হচ্ছে তোমার সাধারণ সর্বনাম। মানি সর্বনাম কোনটা, এটা একটু তোমাদের এমসিকিউতে দিয়ে দেয় অনেক সময়, আপনি। আর ঘনিষ্ঠ হচ্ছে তুই, বন্ধু বান্ধবদেরকে যেমন ঘনিষ্ঠদেরকে তুমি তুই তুকারি করো না, সেটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ। আর সর্বনামের প্রথমটা আমরা পড়লাম হচ্ছে কি, প্রথমটা আমরা পড়লাম হচ্ছে ব্যক্তিবাচক। এখানে মেইন কিটা হচ্ছে এইটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি, এটার আন্ডারে এগুলা। সো ব্যক্তিবাচক সর্বনাম বলে আমরা দেখলাম যে ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, যেটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনে যেটা প্রোনাউন্স করে। ঠিক আছে, এবার হচ্ছে যাই আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম হচ্ছে কর্তা নিজেই কোনো কাজ করেছে, এই ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এই ধরনের সর্বনাম ব্যবহার করে থাকে। যেমন সে নিজে অঙ্কটা করেছে, সো স্বয়ং, নিজে অথবা স্বয়ং, এটা থেকে এমসিকিউ আসে। ঠিক আছে, সে নিজে, এই যে নিজে শব্দটা ব্যবহার করা হয়েছে, নিজে এবং স্বয়ং আমি কথাটি বলছি। তো স্বয়ং বলতেছি মানে হচ্ছে আমি জোর দিচ্ছি যে আমিই বলছি, এটা অন্য কেউ বলে নাই। সো এই ধরনের ক্ষেত্রকে আমরা বলে থাকি আত্মবাচক সর্বনাম। নির্দেশক সর্বনামটা হচ্ছে যেটাকে আমরা মনে করো এই, হ্যাঁ, তারপর হচ্ছে ইনি এখান থেকে এসেছে, এটা নির্দেশ করার জন্য।
কে কাজটা করতে, কোন কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে। সো এই যে এই তুমি নির্দেশ করতেছো, বাট এটাও কিন্তু এই কাজ, এটা এই কাজটাকেও নির্দেশ করতেছো। সো এটা একটা নির্দেশক। তোমরা অনেকে বলে থাকো যে ভাইয়া এটাকে নির্দেশক হবে না, এটা হচ্ছে একটা সর্বনাম, যে সর্বনামটা নির্দেশ করতেছে নির্দিষ্টভাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে নির্দেশক সর্বনাম। সো আমরা এটাকে বলতে পারি যে এই কাজটা করো, এটা কিন্তু ওই নাউনটাকে রিপ্লেস করলো বা কাজের নামটাকে রিপ্লেস করলো, এবং ওইটাকে নির্দেশ করতেছে একদম নির্দিষ্ট করে, রিপ্লেসও করলো আবার নির্দেশও করলো, এই জন্য এটাকে বলবে নির্দেশক সর্বনাম। অনির্দিষ্ট সর্বনাম যেটা নির্দিষ্ট করে না, যেমন কেউ কি এখানে আছে, এখানে আমরা কোন নাম ব্যবহার করতেছি না, এটাও একটা সর্বনাম পদ হতে পারে। এখান থেকে মনে রাখবা, এখান থেকে কোনো ধরনের আসে না, বাট এই একজন থেকে এমসিকিউ আসে, ঠিক আছে। এটা কোনটা, এটা নিয়ে অনেকে নির্দেশক সর্বনাম মনে করে, বাট এটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। আত্মবাচক থেকে প্রশ্ন পাবা, আত্মবাচক থেকে প্রশ্ন পাবা, নির্দেশক থেকেও প্রশ্ন পাবা। আচ্ছা, প্রশ্নবাচক সর্বনাম হচ্ছে কি দিয়ে কি হতে পারে, কি, কারা, কাকে। কে মূলত কে দিয়ে হয়, ঠিক আছে। কে, কারা, কাকে, কার, ঠিক আছে। কে এটা করেছে, সেটাও তো নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। সো প্রশ্নবাচক সর্বনাম, এটা তোমরা দেখলে বুঝবে এগুলো প্রশ্নবাচক। সাপেক্ষ সর্বনামটা ইম্পর্টেন্ট। সাপেক্ষ সর্বনাম হচ্ছে ওই যে কাজটি করে সেই সুফল লাভ করে, ঠিক আছে। সো এইগুলাকে আমরা সাপেক্ষ সর্বনাম বলে থাকি। এই যে সে, যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল, এই যেমন তেমন থেকে প্রশ্ন আসে, এগুলো হচ্ছে সাপেক্ষ, একটা সাপেক্ষে আরেকটা, এটা তো আমরা জানি। আর পারস্পরিক সর্বনাম হচ্ছে তোমার ধরো বিভিন্ন উদাহরণ, যেমন মনে করো তুমি বলতেছো যে আমরা পরস্পরকে পছন্দ করি, পরস্পর, এটা হচ্ছে একটা সর্বনাম, দুজনের অল্টারনেটিভ বলতেছে পরস্পর। সো এই ধরনের সর্বনামকে বলি পারস্পরিক সর্বনাম। আর সকলবাচক সর্বনাম হচ্ছে যেটা সবাইকে নির্দেশ করবে, কোনো স্পেসিফিক হবে না, এবং একটা সমষ্টিগত মানুষকে নির্দেশ করবে। যেমন মনে করো সবার ভালো চাই, সো সবার, এটা কি সবার নামের অল্টারনেটিভ হিসেবে এটা দিচ্ছে। সো এটা একটা সর্বনাম পদ হয়ে যাচ্ছে কিন্তু। সো এটাও একটা সকলবাচক সর্বনামের একটা উদাহরণ। সো আমরা সর্বনামের পদটা দেখলাম, সর্বনামটা আমরা দেখে ফেলতেছি। সর্বনামটা মূলত নাউনকে অল্টার করতেছে, এবং সেক্ষেত্রে ও এক একটা অল্টার করার সময় এক এক রকম আচরণ করে। সেই আচরণগুলো আমরা পড়লাম। আমরা ব্যক্তিবাচক পড়েছি, আমি, আমরা, এগুলো পড়েছি, তুমি, তোমরা পড়েছি, তুই পড়েছি, মানি সর্বনাম পড়লাম। এরপর আমি তোমাদেরকে পড়ালাম হচ্ছে, তার আগে আত্মবাচক সর্বনাম পড়ালাম, যে স্বয়ং এবং নিজে। তারপর আমরা এখান থেকে নির্দেশক সর্বনাম পড়ছি আমরা। তারপর হচ্ছে এখানে পড়লাম প্রশ্নবাচক, সাপেক্ষ, পারস্পরিক, সকলবাচক। সবগুলো থেকে কিন্তু কিছু কিছু ক্ষেত্র থেকে, কিছু কিছু জায়গা থেকে, কিছু কিছু জায়গায় প্রশ্ন, মানে কিছু কিছু জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আছে। যেমন সাপেক্ষ সর্বনাম, তার আগের পৃষ্ঠার এই নির্দেশক এবং আত্মবাচক সর্বনাম থেকে প্রশ্ন আসে, মানি সর্বনাম থেকে প্রশ্ন আসে। সো আমরা একটু কয়েকটা প্রশ্ন দেখে আসি এবার, চলো। ও আচ্ছা, 9টার মধ্যে আরেকটা আছে, 8টা পর্যন্ত দেখছি, বললাম না অন্য মানুষকে যদি কখনো মিস করে ফেলি তোমরা আমাকে ধরাই দিবা। 9 নাম্বারটা একটু দেখি। অন্যবাচক সর্বনাম হচ্ছে নিজে ভিন্ন অন্য যে কোনো, যেমন অমুক কাজটা করেছে, তমুক কাজটা করেছে, তমুককে দিয়ে কাজটা করাও। সো এটা হচ্ছে এই যে অমুক, তমুক, অপর, অন্য, এগুলাকে আমরা বলি হচ্ছে অন্যবাচক সর্বনাম। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, বাট এই সংজ্ঞাটা দিয়ে প্রশ্ন দেয় যে নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে কি সর্বনাম ব্যবহৃত হয়, এটা হচ্ছে অন্যবাচক সর্বনাম, ঠিক আছে। জাস্ট নামটা তোমাদের মাথায় রাখো। চলো কিছু প্রশ্ন একটু দেখি। সর্বনাম থেকে কয়েকটা প্রশ্ন আসছে, দিনাজপুর বোর্ডের প্রশ্ন। কোনগুলো সকলবাচক সর্বনাম? সকলবাচক সর্বনাম মনে হচ্ছে, মনে করো যেটা সবাইকে বোঝাবে, সেখানে আমরা দেখতে পাই সব, স্বয়ং, খোদ, আপনি, এগুলা হচ্ছে তোমার কি জানি পড়লাম, প্রথম 2 নাম্বারটা কি জানি পড়লাম, আত্মবাচক, এগুলো হচ্ছে আত্মবাচক। যে, যিনি, যারা, এটা হবে না। এরা, এহারা, ইনি, এটাও হবে না। এটা হচ্ছে সকল তাবৎ, এটা হবে, ঠিক আছে। সব, সকল, তাবৎ তামাম দুনিয়া বলে না, তাবৎ মানে সকল এলাকার মানুষকে একত্রিতভাবে বলতেছে। আচ্ছা, কোনটি আত্মবাচক সর্বনাম? সব হবে না, কেউ অনির্দিষ্ট, কেউটা হবে না, স্বয়ংটা হবে। সো আত্মবাচকের ক্ষেত্রে আমরা স্বয়ং এবং নিজ এবং এটা যেগুলো আছে এগুলো আমরা পড়েছি অলরেডি, এগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যাবে। স্বয়ং ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে স্বয়ং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আমরা স্বয়ংটাকে এখানে দেখতে পাচ্ছি যে কোনটি আত্মবাচক সর্বনাম, এটা হচ্ছে স্বয়ং, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি নির্দেশক সর্বনাম? নির্দেশক সর্বনাম মানে হচ্ছে একটা হচ্ছে রিপ্লেস করবে, এবং রিপ্লেস করার পর ও একটা চিহ্নিত করবে কিছু একটা জিনিস। সো কে হবে না, কে হচ্ছে প্রশ্নবাচক। এরা, যারাটা কি হবে? যারা, তারা, এটা আমরা পড়ছিলাম। যারা, তারা হচ্ছে সাপেক্ষ। সকলে হচ্ছে তোমার ইয়াটা সমষ্টিগত, যেটা পড়লাম সকল, যেটা আর কি ওইটা। আর এটা হচ্ছে এরা হবে মনে হচ্ছে, হ্যাঁ এরা হচ্ছে দিনাজপুর বোর্ডে আসছে। সো এটা হচ্ছে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম হচ্ছে এরা, ঠিক আছে। সো নির্দেশক সর্বনাম পড়ে ফেললাম। এবার হচ্ছে নিজে বা স্বয়ং। নিজে বা স্বয়ংয়ের কথা বলছে, আমি নিজে কথা বলছি, সেটা হচ্ছে আত্মবাচক।
আমরা কিন্তু এটা আত্মবাচকে অলরেডি আত্মবাচকটা থেকে বেশি প্রশ্ন আসতে দেখছি। সো তোমরা একটু মনে রাখবা, এটা এমসিকিউর জন্য, এটা এসএসসি এমসিকিউর জন্য আত্মবাচক শব্দটা বেশি ইম্পর্টেন্ট। সো আত্মবাচক এটা একটু মনে রাখতে হবে। এটার উত্তর হচ্ছে আত্মবাচক, তাই না? এটার উত্তরটা হচ্ছে আত্মবাচক। আচ্ছা, পরেরটা একটু আমরা যাই। সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক যুক্ত রয়েছে কোনটিতে? সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ মানে যে ভালো কাজ করে সে ভালো ফলাফল পায়, যেমন কর্ম তেমন ফল, যেমন তেমন হতে পারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ভিক্ষুককে টাকা দাও, তুমি চেষ্টা না করে ব্যর্থ হয়েছো, যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে, বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। সো আমরা এখানে জানি যেহেতু, যেমন তেমন, যেহেতু সেহেতু, এটা হচ্ছে প্রথম সঠিক উত্তর। এটা চট্টগ্রাম বোর্ডে, তোমরা যারা চট্টগ্রামে আসো, তোমাদের চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন। সো চট্টগ্রাম বোর্ডে এই উত্তরটা তোমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, পেয়েছো উত্তর? যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। 6 নাম্বারটা, নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটা? এটা নয় ওটা আনো, একখানা বই কিনে দাও, পোয়াটাক দুধ দাও, ছেলেটাকে একটা ছোট ছেলেকে দুধ দিতে বলতেছে, দুধ খাওয়াতে বলতেছে, ন্যাকামিটা এখন রাখো। এখানে সর্বনাম হচ্ছে, পুরোটা তো সর্বনাম না, সর্বনাম হচ্ছে যে এটা নয় ওটা আনো। ঠিক আছে, এটা যেটা রিপ্লেস করে ফেলছে, ন্যাকামিটা এখানে আছে একটা লগ্ন, এটা কিন্তু লগ্নক বলছিলাম আমরা, লগ্নকটা আছে, বাট এটাকে আমরা নির্দেশক সর্বনাম বলতে পারবো না। লগ্নকটাকেও তো অনেক সময় নির্দেশক তোমরা বলো, বাট নির্দিষ্ট করে দেয়। সো এটা হচ্ছে নির্দেশক সর্বনামের উদাহরণ হচ্ছে এটা নয় ওটা আনো, এটা আর ওটা। কোনটি ঘনিষ্ঠ সর্বনাম? আপনি বলি হচ্ছে মানি সর্বনাম, এটাকে আমরা বলি হচ্ছে তুইকে বলি, এটা হচ্ছে সাধারণ সর্বনাম, তুইকে আমরা বলি হচ্ছে মানি সর্বনাম। ঠিক আছে, তুই যশোর বোর্ডে আসছিল 2023 সালে। দুই পক্ষের সহযোগিতা বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়? সাপেক্ষ, সকলবাচক, পারস্পরিক। আমরা দুইজন পারস্পরিক তো হবে মনে হচ্ছে আমার, বাট তারপর আমি একটু মিলাই নিই উত্তর। ইয়াস, পারস্পরিক উত্তরটা হবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে দুই পক্ষের যে তোমার পারস্পরিক যে ইয়াটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে পারস্পরিক সহযোগিতা বোঝানোর জন্য পারস্পরিক সর্বনাম। ঠিক আছে, এটা দেখো বরিশাল বোর্ডের প্রশ্ন, সব বরিশাল বোর্ডে আসছে অনেকগুলা। 2023 সালে আমরা অনেকগুলো প্রশ্ন এখান থেকে পেয়েছি, বরিশাল বোর্ডে আর কি পেয়েছি। সাপেক্ষ সর্বনাম হচ্ছে অপর পর, আপনি আপনি, যারা তারা, এটা হচ্ছে যারা তারা হচ্ছে সাপেক্ষ, যারা ভালো কাজ করে তারা ভালো ফলাফল পায়। সো যারা তারা হচ্ছে সাপেক্ষ। সাপেক্ষ হচ্ছে একটার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াই, ঠিক আছে, অথবা ওয়াই এর সাপেক্ষে এক্স। ঠিক আছে, সো যে ভালো কাজ করে সেই এই এক্সকে রিপ্রেজেন্ট করতেছে আবার। ঠিক আছে, আচ্ছা 10 নাম্বার, কি দিয়ে ভাত খায়? এ বাক্যে কি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম, তাই না? কি দিয়ে ভাত খায় আমরা এগুলো জানি, এটা প্রশ্নবাচক সর্বনাম, এটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনামের মধ্যে পড়বে। নিচের কোনটি নির্দেশক সর্বনাম? উনি হচ্ছে উনি নাকি কারা? কেউ তো না, হবে না, এটা কেউটা কি অনির্দিষ্টবাচক মনে হয়। হ্যাঁ, স্বয়ংটা হচ্ছে বস্তু বা আত্মবাচক, এটা হচ্ছে উনি হবে। হ্যাঁ, উনি হবে। সো উনিটা হচ্ছে তোমার নির্দেশক সর্বনাম, এটা আমরা দাগিয়ে নিতে পারি। নিচের কোনটিতে পারস্পরিক সর্বনাম পদ বিদ্যমান? পারস্পরিক সর্বনাম পদ হচ্ছে নিজেরা মিটমাট করো, যেমন কর্ম তেমন ফল, এটা তো হবে না। তারপর হচ্ছে একজন এসে খবরটা দেয়, সে নিজে অঙ্কটি করেছে, এখানে হচ্ছে নিজেরা মিটমাট করো, নিজেরা, এখানে তোমার পারস্পরিক একটা ব্যাপার বোঝানোর চেষ্টা করা হয়েছে। সো এটা হচ্ছে নিজেরা মিটমাট করো। ঠিক আছে, নিজেরা মিটমাট করতে বলছে, যেটা একটা পারস্পরিক সর্বনাম পদ হিসেবে চিহ্নিত হবে। নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে? অন্য পক্ষ মানে হচ্ছে থার্ড পার্টির কথা বলতেছে। তারা মাঠে খেলছিল, আমরা স্কুলে খেলছি, আমি বিষয়টি, আচ্ছা এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন না, এগুলো না, এটা হচ্ছে তারা মাঠে খেলছিল, এটা হবে তারা মাঠে খেলছিল। যশোর বোর্ডে 23 সালের প্রশ্ন, তারা মাঠে খেলছিল। আচ্ছা, সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? সাপেক্ষ সর্বনামের উদাহরণ হচ্ছে যে সে, এটা আমরা বারবার দেখতেছি, একই ধরনের প্রশ্ন বারবার আসতেছে। সো আমরা সাপেক্ষ সর্বনামটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। কিছু কোন সর্বনামের উদাহরণ? এটা একটা অনির্দিষ্ট হবে, কিছু পরিমাণ চাল দাও। সো কিছুটাকে নির্দিষ্ট করে দেয় নাই, সেটা একটা অনির্দিষ্ট সর্বনামের উদাহরণ। কোনটি সকলবাচক সর্বনাম? সকলবাচক সর্বনাম কুমিল্লা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে। সো এটা হচ্ছে কিছু হচ্ছে অনির্দিষ্ট, পরস্পর হচ্ছে পারস্পরিক, এটা পড়লাম আমরা পরস্পর, এই যে এটা পরস্পর লিখছে সবাই, আপনারা, সো সবাইটা হবে, তাই না? সবাইটা হবে, ইয়াস। সো সবাইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোনটি সকলবাচক সর্বনাম? সবাই। অন্যবাচক সর্বনাম থেকে সব থেকে বেশি প্রশ্ন পাবা। কোনটি অন্যবাচক সর্বনামের উদাহরণ? অন্যবাচক সর্বনাম হচ্ছে অমুক কে, আচ্ছা অমুকের তো আমরা পড়ে আসছি। অন্যবাচক হচ্ছে যে অন্য ব্যক্তিকে নির্দিষ্ট করে বলতে চাবে, এটা হচ্ছে অমুক।
ইয়েস, দিনাজপুর বোর্ডের প্রশ্ন পারলাম আমরা। ঠিক আছে, সো ডান, আমাদের সর্বনাম ডান। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সর্বনামের পার্টটা মনোযোগ দিয়ে দেখার জন্য। এবারে আমরা পড়ব নতুন একটা টপিক। আমরা এবারে চিহ্নিত করার চেষ্টা করব বিশেষণ কিভাবে চিহ্নিত হয়, যে টপিকটা কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ বিশেষণ থেকে কিন্তু তুমি বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসতে দেখবে, এবং বোর্ড পরীক্ষার জন্য বিশেষ করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা শব্দের শ্রেণী বিভাগ বা পদের বিভিন্ন ধরন নিয়ে পড়াশোনা করি তাদের জন্য আজকের এই অংশটা বা এই ভিডিওটা কোনোভাবে মিস করা যাবে না। চলো শুরু করে দেই আজকের গুরুত্বপূর্ণ একটা টপিক পড়া, যেটা হচ্ছে বিশেষণ। সো বিশেষণকে আমরা জানি সেটা হচ্ছে, আমরা এতক্ষণ বিশেষ্য সর্বনাম পড়ছি, নাউন প্রোনাউন পড়ছি, এখন আমরা পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে যেটা হচ্ছে গুণকে বোঝায় বা তোমার হচ্ছে কোনো একটা অবস্থাকে বোঝায়। সো এটাকে বলা হয় বিশেষণ। আমরা অলরেডি এটা পড়ছি যে অনেক বিশেষণে বিশেষায়িত করি আমরা মানুষজনকে। সো আমরা বিশেষণ সম্পর্কে পড়তেছি। যেমন সুন্দর একটা বিশেষণ হতে পারে, বাজে কথা বলো না বাজে একটা বিশেষণ। টাকার পরিমাণ বোঝাচ্ছে 50, 50কে আমরা একটা, যদিও এটা একটা সংখ্যাবাচক শব্দ, এটাকে আমরা একটা বিশেষণ হিসেবে চিহ্নিত করতে পারি। সমস্যাকে ডিফাইন করছে 1000। তো যেটা মোটামুটি আমার নাউন বা প্রোনাউনকে ডিফাইন করে দিবে বিশেষ্য সর্বনামকে, যার গুণ দোষ গুণ অবস্থাকে প্রকাশ করবে, এটাকে বলা হবে একটা বিশেষণ। আমরা এটা ছোটোবেলা থেকে পড়তেছি, সো আমাদের এখানে আলাদা করে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আমরা একদম ছোটোবেলা থেকেই কিন্তু নাউন প্রোনাউন একদম ক্লাস 5-6 থেকেই পড়া শুরু হয়ে যায়। তো আমার মনে হয় না তোমাদের এটাতে আহামরি কোনো সমস্যা থাকবে সংজ্ঞাতে, বাট যেটাতে সমস্যা হয় এটা হচ্ছে এই ক্যাটাগরিগুলো একটু চিহ্নিত করা। যেমন আমার নিজের অনেক সময় ভুল হয়ে যেতে পারে, মনের ভুলে। সো চলো আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা বিশেষের কয়েকটা শ্রেণীবিভাগ, বিশেষণের কয়েকটা শ্রেণীবিভাগ নিয়ে একটু পড়াশোনা করব। একটা হচ্ছে বর্ণবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ, ক্রমবাচক বিশেষণ। একটা জিনিস দেখো, তো প্রথমে হচ্ছে বর্ণবাচক বিশেষণ হচ্ছে কোনো একটা বা জিনিসের বর্ণকে ডিফাইন করে দেয়, মানে ধরন কি ডিফাইন করে দেয়। যেমন সবুজ, এটা হচ্ছে বর্ণ। লাল, ঠিক আছে, নীল হচ্ছে বর্ণ বা রং, ঠিক আছে। সো যখন কোনো একটা রংকে নির্দেশ করে দিবা বা ধরনটাকে তুমি নির্দেশ করে দিবা, রংটা কালারটা বা বর্ণটাকে নির্দেশ করে দিবে, এটা বর্ণবাচক হয়ে যাবে। খুবই সিম্পল, লাল কালো সাদা, এটাকে তোমরা বলতে পারো বর্ণবাচক। গুণবাচক হচ্ছে ওই যে একটু আগে আমরা পড়তেছিলাম না, গুণবাচক বিশেষ্য পড়লাম না। সো বিশেষণের মধ্যে এগুলো হচ্ছে তার কোনো একটা ক্যারেক্টারিস্টিক্সকে খুব ভালো করে তুমি ফোকাস করতে পারবা। গুণ বা বৈশিষ্ট্য, এটাকে ফোকাস করতে হবে। যেমন ঠান্ডা পানি, এটা তার একটা গুণ, যে পানিটা ঠান্ডা। চালাক ছেলে, চালাক, এটা তার একটা গুণ। সো গুণবাচক বিশেষ্য সব থেকে বেশি আসে, গুণবাচক বিশেষ্যটা মনে রাখতে হবে। অবস্থাবাচক বিশেষ্য হচ্ছে তার, মনে করো তার সে জিনিসটা কোন অবস্থায় আছে। যেমন তরল পানি, তরলটা কিন্তু গুণ না, এটা তার এটা যদি এটা বৈশিষ্ট্য, বাট তরলটা কিন্তু মেইনলি তার অবস্থাকে বোঝানো হচ্ছে, এই জন্য এটা অবস্থাবাচক বিশেষ্য হিসেবে এটাকে চিহ্নিত করতে হবে। চলন্ত ট্রেন, তরল পদার্থ, ঠিক আছে, এগুলো সব হচ্ছে অবস্থাবাচক বিশেষ্যের মধ্যে পড়বে। তারপর হচ্ছে ক্রমবাচক বিশেষ্যটা খুবই সহজ, এটা হচ্ছে 8, 1, 2, 3 ক্রমবাচক নাম্বারগুলো যেগুলো চিনো না, 1 টাকা, 8 দিন, আমি 8 দিন ধরে এখানে আসি, সো 8 দিন, 8 হচ্ছে, এগুলো হচ্ছে ক্রমবাচক বিশেষণের মধ্যে পড়বে। বিশেষণের মধ্যে পড়বে। আমি যদি বিশেষ্য বলে থাকি, স্লিপ অফ টাং, এটা বিশেষণ হবে। আচ্ছা, পূরণবাচক, এই এক্সাম্পলটা থেকে প্রশ্ন আসে। পূরণবাচকটা আমরা দেখেছি। পূরণবাচকটা হচ্ছে আমরা গত ভিডিওতে কিন্তু আমরা পড়েছি যে তোমার সংখ্যাবাচক শব্দের মধ্যে পূরণবাচক আমরা পড়েছি না, তম যখন হয়ে যায় তখন সেটা হয়ে যায় পূরণবাচক। সো দেখো 34তম অনুষ্ঠান, এটা একটা পূরণবাচক। যখন ওই নাম্বারটাকে, ক্রমবাচকটাকে তুমি যখন তম, প্রথম দ্বিতীয় এভাবে নিয়ে আসবা, তখন সেটাকে তুমি এভাবে পূরণবাচক বলতে পারো, যে তৃতীয় প্রজন্ম, ঠিক আছে। এই যে প্রথম দ্বিতীয়, এগুলো তোমার পূরণবাচক হয়ে যাবে। পরিমাণবাচক হচ্ছে আধা কেজি বা কতটুকু পরিমাণে নিচ্ছ এটার জন্য লাগবে। আর উপাদানবাচক হচ্ছে কি উপাদান দিয়ে এটা তৈরি, এটা হচ্ছে বেলে মাটি, বেলে, পাথুরে মূর্তি। এই পাথুরে শব্দটা থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ পাবা। এই উপাদানবাচক থেকে, এটা একটু কঠিন, তো এটা থেকে এমসিকিউ আসে। আর প্রশ্নবাচক হচ্ছে কতক্ষণ সময় তাকে প্রশ্ন করতেছে। এই ধরনের বিশেষণ আমরা সচরাচর খুব কম দেখি, বাট কেমন এবং কতক্ষণ, এগুলো হচ্ছে প্রশ্নবাচক। এটা আমরা দেখতেই, প্রশ্ন শব্দটাই ইটসেলফ প্রশ্ন করতেছে, সো এটাকে আমরা প্রশ্নবাচক বিশেষণ হিসেবে চিহ্নিত করে ফেলতে পারবো, ঠিক আছে। আরও আছে কিছু দেখতে পাই, টোটাল আমরা 8টা পর্যন্ত পড়ছি, বাকিগুলো একটু দেখি। এগুলো সবই তোমাদের কিছু জিনিস একটু জাস্ট মাথায়, এটা জাস্ট বুঝে পড়লেই হবে, এটা মুখস্থ করার জিনিস না, এটা জাস্ট কয়েকবার বুঝলেই হবে। নির্দিষ্টতাবাচক মানে যেটা নির্দিষ্ট করে দিবে এই দিনে, তার মানে এটা যেমন আগেরবার আমরা নির্দেশক সর্বনাম পড়লাম, ওরকমভাবেই কিন্তু আমাদের এখানে নির্দিষ্টতাবাচক বিশেষণও আমরা এখানে পেতে পারি। যেমন যে এই দিনে, সেই সময়, সেইটা হচ্ছে তোমার ওই সময়টাকে ডিফাইন করতেছে। ভাববাচক বিশেষণ, এটাও অনেক ইম্পর্টেন্ট, এটা 3 স্টার দিয়ে দিয়েছি আমি।
এটা ইম্পর্টেন্ট। যেমন তোমার ভাববাচক বিশেষণ হচ্ছে যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষায়িত করে, মানে অন্য আরেকটি বিশেষণকে বিশেষায়িত করতে পারো, যেমন সেসবকে আমি ভাববাচক বিশেষণ বলবো। যেমন খুব ভালো খবর, সো এখানে ভালোটা হচ্ছে একটা বিশেষণ, এটা তোমরা জানি তাই না, খবরটাকে ডিফাইন করতেছে। সো এই খুবটা হচ্ছে ওইটাকে আরো বেশি এক্সাজারেট করতেছে। গাড়িটা বেশ জোরে চলতেছে, বেশ এগুলা যেরকম খুব বেশ, এগুলোকে আমরা ভাববাচক বিশেষ্য বলে থাকি। ঠিক আছে, আমি বেশ ভালো পড়াই, ঠিক আছে, আমি বেশ ভালো করে পড়াচ্ছি। সো বেশ হচ্ছে তোমার একটা বিশেষণকে যে বিশেষায়িত করবে, যে বিশেষণকে বিশেষায়িত করে, মানে একটা বিশেষণ আরেকটা বিশেষণকে যদি বিশেষায়িত বা প্রভাবিত করতে পারে বা কন্ট্রোল করে বা ডিফাইন করে, সেক্ষেত্রে আমরা ওটাকে বলতে পারি ভাববাচক বিশেষণ। বিধেয় বিশেষণ হচ্ছে বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ থাকে, বাক্যের আমরা বিধেয় এখনও পড়ি নেই, আমরা উদ্দেশ্য বিধেয় পড়ছো। উদ্দেশ্য হচ্ছে তোমার একটা হচ্ছে সাবজেক্ট, একটা সাবজেক্টকে নিয়ে যা বলা হয়, ঠিক আছে, দুইটা। সো বিধেয়কে যে বিশেষণ বসে সেখানে আমরা বিধেয় বিশেষণ বলতে পারি, যেমন লোকটা পাগল, এই পুকুরে পানি ঘোলা, সো লোকটা পাগল। সো এই লোকটাকে তোমার এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পাগল বলতেছে, এই লোকটা হবে না, লোকটাকে যে পাগল বললো এটা একটা বিশেষণ, এটাকে আমরা বলে পারি বিধেয় বিশেষণ। ঠিক আছে, যা সম্পর্কে লোকটা সম্পর্কে, বিধেয় সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাগল বলা হয়েছে, এটা তার একটা বৈশিষ্ট্য। পুকুরের পানি ঘোলাটা হচ্ছে আরেকটা বিশেষণ। ঠিক আছে, কেন বিশেষণ বললো, কারণ এটা ওই বাক্যের পুকুরের পানিটাকে ডিফাইন করতেছে। ঠিক আছে, যেগুলোকে আমরা বলতে পারি বিধেয় বিশেষণ, যেটা পরে বসে মূল অনুযায়ী আমরা পরে বসতে দেখে থাকি। আচ্ছা, সো যেগুলো পড়লাম এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য আরও ইজি হবে। কয়েকটা উদাহরণ যদি আমি তোমাদেরকে আরেকবার ক্লিয়ার করি। বর্ণবাচক বিশেষণ যেটা রং কালারকে বুঝাবে, গুণবাচক আমার গুণকে বুঝাবে, দোষ গুণ অবস্থা আমার গুণ অথবা বৈশিষ্ট্যকে বুঝাবে। আর এরপর হচ্ছে অবস্থাগত, আমি কি চলন্ত, আমি কি রানিং কিনা, আমি কেমন অবস্থায় আছে, তরল নাকি কঠিন, এটা হতে পারে। 4 নম্বরে পড়ছে ক্রমবাচক 1 2 3 4। ক্রমবাচকের একটা ফর্ম হচ্ছে পূরণবাচক, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম, কিংবা তম যেগুলো আছে। পরিমাণ বাচক হচ্ছে আধা কেজি, 1 কেজি, 1 কেজি না, এক হয়ে গেলে তখন তো আবার ওটা তোমার ক্রমবাচকে চলে যাবে। সেটা হচ্ছে আধা কেজি হতে পারে, অনেক লোক, এটা একটা পরিমাণ বাচক হতে পারে। উপাদান বাচক হচ্ছে এলিমেন্টস যেগুলো আছে, যেমন মনে করো পাথুরে মূর্তি, কোন এলিমেন্টস দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, সো এটা একটা হতে পারে। প্রশ্নবাচক হচ্ছে কতক্ষণ, কেমন, এরকম হতে পারে। নির্দিষ্ট বাচকের ক্ষেত্রে আমরা এই দিন সেই সময়গুলো পড়েছি, খুব, পাগল, এগুলাকে আমরা দেখতে পারি। সো এবার একটু আমি তোমাদের কাছে চলে যাব, তোমরা একটু আমাকে এক এক করে এগুলোর উত্তরগুলো একটু ভাববা, ভেবে বলবা, আমি তারপর উত্তরগুলো নিব। পূরণবাচক বিশেষণ কোনটি? নাম্বারের সাথে কানেক্টেড, এটা আমরা জানি, তম নাম্বার দিয়ে হবে, নাম্বারের সাথে কানেক্টেড। 34তম অনুষ্ঠানটা হবে, সিলেট বোর্ডে আসছে এটা প্রশ্নটা। আজকের সভায় অনেক কোন জাতীয় বিশেষণ? অনেক লোক, আমরা একটু আগে পড়তেছিলাম, অনেক লোককে এটা বোঝায়। সো এটা কি? এটা একটা পরিমাণ। সো এটা একটা পরিমাণবাচক, এই যে পরিমাণবাচক 4 নাম্বার হবে এটা, তাই না? এটা একটা পরিমাণবাচক, এটা আসছে যশোর বোর্ডে আসছে। সো এটার উত্তর হবে হচ্ছে পরিমাণবাচক। আচ্ছা, পরেরটায় যাই। নিচের কোনটি উপাদানবাচক? এলিমেন্টসের নাম মেনশন থাকবে, যেমন পাথুরে মূর্তি, সো আমরা এখানে পাথুরে দেখছি, আর অন্য কোথাও এলিমেন্টস নাই। চলন্ত, এটা হচ্ছে অবস্থাগত। নীল আকাশ, এটা হচ্ছে তোমার বর্ণগত। ঠান্ডাটা হচ্ছে এটা ঠান্ডার ক্ষেত্রে আমরা অন্য অবশ্যই তোমার এটা উপাদানবাচক হবে না, ঠান্ডা এটাও একটা অবস্থা বুঝিয়ে থাকে। এটা গুণ হতে পারে। ঠান্ডাটা আমরা পড়ে আসছিলাম না একটু আগে, এটা উত্তর হচ্ছে পাথুরে। উপাদানবাচক কোনটা? উপাদানবাচক হচ্ছে পাথুরে। আর আমরা ঠান্ডাটাকে জাস্ট একটু ফ্যাক্ট চেক করে আসি, এই যে দেখো ঠান্ডাটা আমরা গুণবাচক করে আসছিলাম, গুণ বা বৈশিষ্ট্য, ঠিক আছে, আমি দাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সো আমরা এই কয়েকটা দেখলাম, পরেরটায় যাব। বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে? বিধেয় বিশেষণ মানে আমরা দেখতে পাই এটা হচ্ছে উদ্দেশ্য বিধেয় পড়লাম না, উদ্দেশ্য সাবজেক্ট, উদ্দেশ্যকে যাকে নিয়ে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হচ্ছে বিধেয়, তাই না? সো উদ্দেশ্যকে আমরা জানি যে এখানে বিধেয় বিশেষণ হচ্ছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে এই যে ঘোলার এক্সাম্পল লাস্টে বলা থাকে, আমরা দেখেছি। এটা অবশ্যই আধা কেজি, এটা হচ্ছে পরিমাণ। খুব, এটা হবে না, এটা তো আরেকটা, এটা হচ্ছে এই পুকুরের পানিটা ঘোলা, এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসছে 2024 সালে। সো রাজশাহী বোর্ডের একটা প্রশ্ন আমরা এখানে দেখে ফেললাম, যেটার উত্তরটা হবে হচ্ছে এই পুকুরের পানি ঘোলাটা হচ্ছে আমার বিধেয় বিশেষণ। ঠিক আছে, ঘোলাটা হচ্ছে আমার বিধেয় বিশেষণের অন্তর্ভুক্ত। পরেরটা দেখি। নিচের কোনটি উপাদানবাচক নাম বিশেষণ? উপাদানবাচক নাম বিশেষণ আছে, সো এটা আসছে ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে। সো উপাদানবাচক তাজা মাছ,
নীল আকাশ, পাথুরে মূর্তি, পাথুরে মূর্তি, সেটা কারেক্ট অ্যান্সার কী হবে তোমরা চিন্তা করো একটু। উপাদানবাচক বলছে কিন্তু এলিমেন্টসের নামটা মেনশন থাকতে হবে। সো উপাদানবাচক যেটা কথা বলছে এর উত্তরটা কী হবে তোমরা বলো, তোমরা বলার পরে আমি উত্তরটা দাগাই দিব। নিচের কোনটি উপাদানবাচক নাম বিশেষণ? উপাদানবাচক নাম বিশেষণ হচ্ছে পাথুরে মূর্তি। এখানে আমরা উপাদান বা এলিমেন্টসের নামটা দেখতে পাচ্ছি। তাজা মাছ কিংবা নীল আকাশ, নীল আকাশ তো বর্ণ বিশেষণ, এটা আমরা জানি। আচ্ছা, তারপর হচ্ছে গুণবাচক বিশেষণের উদাহরণ। গুণবাচকের ক্ষেত্রে আমরা জানি দোষ গুণ বা কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য বলতে হবে, অবস্থা হবে না, অবস্থা আবার অবস্থার মধ্যে চলে যাবে। সো এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি চলন্ত, এটা তো অবস্থাগত। সবুজটা হচ্ছে বর্ণ, আর কেমনটা হচ্ছে প্রশ্ন হতে পারে। সো এটা হচ্ছে চালাক, চালাকটা হচ্ছে ওর একটা বৈশিষ্ট্য গুণ। সো এটা চালাকটা হবে হচ্ছে গুণবাচক বৈশিষ্ট্য, ঠিক আছে। সো চালাকটাই হওয়ার কথা, চালাকটাই হয়েছে। আচ্ছা, পরেরটা, নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ? উপাদানবাচক বিশেষণ কোনটা? উপাদানবাচক বিশেষণ হচ্ছে এটা এলিমেন্টস থাকবে, খুব ভালো, বেলে মাটি, চলন্ত ট্রেন, অবস্থাগত, চলন্ত ট্রেন হচ্ছে অবস্থাগত, অনেক লোক হচ্ছে পরিমাণগত। সো এই দুইটা তো বাদ। উপাদান হচ্ছে বেলে মাটি, বেলে উপাদান দিয়ে তৈরি, সেটা হচ্ছে বেলে মাটি, তাই না? এটা হচ্ছে বেলে মাটি হবে। তোমরা একটু আমাকে সাথে লিখবা, খালি লিমন ভাই উত্তর বলে দিবে কান দিয়ে শুনলে কিন্তু হবে না। আমি উত্তর বলে দিলে তো আমার প্র্যাকটিস হয় ভাই, তোমার তো প্র্যাকটিস হয় না। তো তোমার প্র্যাকটিসের জন্য তোমার নিজের এটা দেখতে হবে। তুমি একটা কাজ করবা, একটা খাতা নিবা, খাতা নিয়ে আমি যখন উত্তরগুলো বলবো উত্তরগুলো লিখবা। মানে উত্তর লেখার আগে প্রশ্নগুলো বলবো যখন একের ক লিখে রাখবো। মনে করো তুমি বোর্ড পরীক্ষা দিচ্ছ, লেখার পরে ওএমআরের মতো লিখবা, 1 2 3 4 এভাবে লিখবা। আমি যখন উত্তরটা দেখাই দিব তখন টিক দিবা অথবা ক্রস দিবা, পরে তুমি দেখবা কত পাইলা। প্রত্যেকটা পরীক্ষায় বা এরকমভাবে প্র্যাকটিস করার পর তুমি যদি দেখো তুমি 90% মার্ক পাচ্ছ, তাহলে মাশাল্লাহ। আর যদি মনে করো কম হচ্ছে, তখন লিমন ভাই ভিডিওটা একটু পিছনে টেনে টেনে দেখবা, দেখে তারপর উত্তরটা মিলাই নেওয়ার চেষ্টা করবা। সেটা হচ্ছে বেলে মাটি, এটা আমরা দেখেছি। নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ? বেলে মাটি হতে পারে। আচ্ছা, পাথুরে মূর্তি পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ? উপাদানবাচক, তাই না? ময়মনসিংহ বোর্ড, চট্টগ্রাম বোর্ডে আসছে, এটা হচ্ছে উপাদানবাচক হবে। পাথুরে মূর্তি পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ? এটা হচ্ছে উপাদানবাচক, এটা হচ্ছে উপাদানবাচক। আচ্ছা, বেলে মাটি, মেটে কলসি, এটা কোন ধরনের উদাহরণ? বেলে বলছে আর মেটে কলসি, মেটে কলসি এটা একটা উপাদান, এটা একটা উপাদান যে মাটি দিয়ে বানানো। সো এগুলো সবই হচ্ছে তোমার উপাদানবাচক হবে, এগুলো সবই উপাদানবাচক। এমসিকিউ, উপাদানবাচক বিশেষণের উদাহরণ হিসেবে আমাদেরকে চিহ্নিত করতে হবে। পরেরটা, নিচের কোন বাক্যে বিধেয় বিশেষণ আছে? আমরা লোকটা পাগল আর একটা হচ্ছে পানি ঘোলা, এই দুইটা শব্দ পড়ছিলাম আমার মনে আছে। সো এখানে লোকটা পাগল, এই লোকটা সম্পর্কে বলছে পাগল, যেটা বিধেয়। সো এটা একটা বিধেয় বিশেষণ, ঠিক আছে। উদ্দেশ্য বিধেয় তো আমরা পড়ছি, যে যাকে নিয়ে বলা হয় সে উদ্দেশ্য, যা বলা হয় সেটা বিধেয়। উদ্দেশ্যকে নিয়ে যা বলা হয় সেটা হচ্ছে পাগল, লোকটা পাগল বলছে। সো এটা হবে কারেক্ট অ্যান্সার। এটা ময়মনসিংহ বোর্ডে কিন্তু আসছে অলরেডি, বোর্ড প্রশ্ন কিন্তু আমরা সলভ করতেছি। সো এটা ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন, হচ্ছে লোকটা পাগল। অবস্থাবাচক বিশেষণের উদাহরণ দাও। বিশেষণ, সর্বনাম, এগুলো থেকে প্রশ্ন আসলে বেশি বেশি আসে, সেই জন্য আমাদের এটা বাদ দেওয়ার আসলে সুযোগ নেই। বলো, অবস্থাবাচক বিশেষণের উদাহরণ কোনটি? অবস্থাবাচক বিশেষণের উদাহরণ কোনটি? চালাক, ঠান্ডা, ঠান্ডা তো অবস্থা না, এটা আমরা গুণবাচকের মধ্যে পড়ছিলাম। চলন্ত, পাথুরে, অবস্থাবাচক বিশেষণ হচ্ছে কোনটা হবে? বলতে পারো? অলরেডি আমরা পড়ছি, এটা অলরেডি অনেকবার এটা পড়ছি। এটা হচ্ছে চলন্ত, ঠিক আছে, এটা হচ্ছে চলন্ত হবে। চলন্ত কোন ধরনের অবস্থাবাচক? কুমিল্লা বোর্ডেও একই প্রশ্ন ঘুরাই ফিরাই আসছে। নিচের কোনটি অবস্থাবাচক বিশেষণ? অবস্থাবাচক বিশেষণ আমরা পড়ছি চলন্ত ট্রেন, দেখছো একটা জায়গায় থেকে রাজশাহীতে আসছে, ময়মনসিংহে আসলে কত, তারপর কুমিল্লা আসছে, অনেক জায়গায় কিন্তু একই প্রশ্ন আসছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। গাড়িটা বেশ জোরে চলছে, এই বাক্যে ভাববাচক বিশেষ্য কোনটি? জোরেকে ডিফাইন করতেছে বেশ, সো এটা হচ্ছে আমার ভাববাচক বিশেষ্য, ঠিক আছে। সো গাড়িটা বেশ জোরে চলছে, জোরে, বেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার, বেশ। আচ্ছা, পরের প্রশ্ন, অনেক লোক, অনেক আমরা পড়লাম, এটা হচ্ছে পরিমাণবাচক। অনেক লোক এটা বলছি আমরা, এটা হচ্ছে পরিমাণবাচক। এগুলো খুবই সহজ, কারণ আমরা অনেক বলতে বোঝাচ্ছি কত পরিমাণ লোক, ঠিক আছে, লোকের একটা ডেফিনেশন ওরা দিচ্ছে। সো এরই মধ্য দিয়ে আমরা 15টি
বহু নির্বাচনী দেখলাম যেগুলো বিভিন্ন বোর্ডের বা বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন হিসেবে আমরা এগুলোকে চিহ্নিত করতে পারি, যেগুলো পরবর্তী বোর্ডে আসতে পারে এবং আসবে ইনশাল্লাহ, কারণ আমরা গত বোর্ড পরীক্ষাগুলোতেও আসতে দেখেছি। এবং এবারে আমরা এরই মধ্য দিয়ে আমাদের বিশেষণের পার্টটি শেষ করলাম। আমরা আশা করছি ভিডিওটা থেকে তোমরা এমন কিছু হেল্প পেয়েছো যেটা তোমাদের পরীক্ষা তোমাদের কাজে লাগবে। এবারে আমরা পড়ব আমাদের পরবর্তী খুব সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, যে গুরুত্বপূর্ণ টপিকটার নাম হচ্ছে ক্রিয়া বা ভার্ব। তোমরা ভার্ব সম্পর্কে অনেকে পড়েছো, এটা মূলত কোনো একটা কাজকে বোঝায়। সো আমরা এরকম একটা কাজ সম্পর্কে বলবো যে কাজগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে, ঠিক আছে, যে কোনটা ক্রিয়া এবং এই ক্রিয়াগুলোকে আমাদের আলাদা আলাদা করে চিহ্নিত করতে হয়। সব তোমাদের বোর্ডে কিন্তু আমরা প্রায় বিভিন্ন বোর্ডে এসএসসি পরীক্ষায়, তোমাদের প্রি টেস্ট পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় অনেকগুলো জায়গায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে এখান থেকে। সো এই জন্য এই টপিকটা কোনোভাবে মিস করবে না, মিস করলে কিন্তু তোমার পরীক্ষার রেজাল্ট ফাঁকিতে পড়ে যাবে, ঠিক আছে, খারাপ হয়ে যেতে পারে। চলো ক্রিয়া সম্পর্কে আমরা একটু পড়ি। সো ক্রিয়াটা তো আমরা জানি এটা হচ্ছে একটা ভার্ব, এগুলো তো আমরা ছোটোবেলা থেকেই পড়তেছি মোরলেস, যে কোনটা ক্রিয়া এবং কোনটা সর্বনাম, কোনটা বিশেষণ। সো এগুলো আমাদের বেশি সমস্যা হয় না। চলো তাহলে আমরা একটু শুরু করে দিই। আমাদের ক্রিয়ার বেসিকটা দিয়ে। ক্রিয়ার বেসিকটা আসলে কি? বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে তা নির্দেশ করা হয় ক্রিয়া দিয়ে। যেমন আমি খাচ্ছি, যেমন রাজীব খেলতেছে, হ্যাঁ, লিমন ভাই পড়াচ্ছে, লিমন পড়াচ্ছে। ভার্ব, ঠিক আছে, খেলছে ভার্ব। বৃষ্টি হতে পারে, আমরা জানি এটা একটা ভার্ব। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়। কোনো একটা ক্রিয়ামূল থাকে, যেমন পড়াচ্ছে, এটা রুট ছিল হচ্ছে পড়, পরের সাথে ই যুক্ত হয়ে আমরা বলছি পড়ি। পরের সাথে এ, পড়ে, পড়ছে, পড়াচ্ছে, পড়বে। সো এই পড়টা হচ্ছে ক্রিয়ামূল, যেটা হচ্ছে রুট, যেটাকে আর ভাঙা যায় না। তুমি যদি পড়িকে ভাঙো তাহলে ই প্রত্যয় পাবা, আবার পড় পাবা। পরটা হচ্ছে মেইন ক্রিয়ামূল ছিল, তার সাথে তোমার এখানে প্রত্যয়, এগুলো হচ্ছে প্রত্যয় যুক্ত হয়েছে। তো মূল ক্রিয়ামূল যেটা, ওটাকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না। বাট ক্রিয়ামূলের সাথে যেগুলো বিভক্তি, এগুলো হচ্ছে বিভক্তি, ই বিভক্তি যুক্ত হয়, ঠিক আছে, এ যুক্ত হয়েছে, ছে যুক্ত হয়, এগুলো যুক্ত হয়ে আস্তে আস্তে আমাদের ভার্বটা চেঞ্জ হইতে থাকে। বিভিন্ন ক্ষেত্রে টেন্স অনুযায়ী আমরা ভার্ব বসাই, যেমন পড়বে, এটা ফিউচার বোঝাচ্ছে, বাট মূলটা কিন্তু এক, পড়, ঠিক আছে। সো এগুলোকে আমরা বলি ক্রিয়া বা ক্রিয়ামূল। পক্ষ এবং কালভেদে, পুরুষ এবং কালভেদে ক্রিয়ার রূপভেদ হয়। যেমন পক্ষভেদে আমি পড়ি, আমরা পড়ি, তুমি পড়ো, তোমরা পড়ো, সে পড়ে। আর কালভেদে হচ্ছে, পক্ষ মানে হচ্ছে যে ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি। ফার্স্ট পার্টি মানে প্রথম পুরুষ পড়লাম না একটু আগে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন পড়ছো না। সো এখানে হচ্ছে পড়ি, আমি যদি লিখি তাহলে তার লিখবো আমি পড়ি, আমরা পড়ি। আর তুমি যখন হয়ে যাবে তখন হয়ে যাবে পড়ো। সো এখানে তখন প্রত্যয়টা বিভক্তিটা আলাদা হয়ে যাবে। সো বিভক্তি কিন্তু আলাদা হয়। সো এই বিভক্তি আলাদা হওয়ার কথাই বলছে, যে পক্ষভেদে আলাদা হয়ে থাকে। যেমন আমি হলে একরকম, আপনি হলে বলবে আপনি পড়বেন, চেঞ্জ হবে। তারা পড়ে, তারা ক্ষেত্রে কিন্তু আমি দেখতেছি তারা পড়ে। আমি হলে কি আমি বলবো আমি পড়ে, হয় না তো, আমি বলে আমি পড়ি বা পড়ব। সো পক্ষভেদে এটা চেঞ্জ হইতে পারে। কালভেদে হচ্ছে সময়, এখন পড়তেছি মানে আমি পড়ছি, পরে পড়বো মানে আমি পড়বো। সো পড়ছি আর পড়বো, পরের সাথে আলাদা বিভক্তি যুক্ত হইতেছে। সো এই জন্য কালভেদে কিন্তু ক্রিয়াটা আলাদা হইতে পারে। এগুলো আমরা মোটামুটি সবাই জানি, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। ক্রিয়ার প্রকারভেদের ক্ষেত্রে আমরা কয়েকটা ক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে একটু পড়বো, যেগুলো থেকে আমাদের প্রশ্ন আসবেই আসবে। এবং তোমরা ক্রিয়াটা নিয়ে একটু বেশি অনেকে টেন্স থাকো। সো ক্রিয়ার এই পার্টগুলো একটু তোমাদেরকে পড়তে হবে। ভাব প্রকাশের দিক দিয়ে বাক্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে এটার আমরা অনেকভাবে ভাগ করতে পারি। কয়েকটা বাক্যে কাজ বেশি থাকে, কয়েকটা বাজে কাজ কম থাকে। সেটার উপর ভিত্তি করে আমরা অনেকগুলো ভাব প্রকাশ করতে পারি, ভাগে ভাগ করতে পারি। মানে দুইটা ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে সমাপিকা, একটা হচ্ছে অসমাপিকা। সো সমাপিকা করি হচ্ছে যেটাতে আমরা, মানে যে শব্দটা শুনলে তোমার মনে হবে যে শব্দটা কমপ্লিট, তাকে তুমি বলবে একটা সমাপিকা ক্রিয়া। যেমন মনে করো একটা হচ্ছে তুমি বলতে পারো ক্রিয়ার একটা জিনিস একটু মনে রাখো, গিয়ে, এটা এমন একটা কাজ যে কাজটা কিন্তু কমপ্লিট হয় নাই। সো গিয়ে তুমি কি করবা, ঠিক আছে, তোমার তো পরবর্তীতে কিছু করতে হবে, এটা তোমার আরেকটা কাজ। সো এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর যেটা মনে করো এই যে ভালো করে, যেমন ভালো করে পড়াশোনা করবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি
করবে এটা কমপ্লিট হয়ে গেছে, আর ভালো করে পড়াশোনা করলে করলে এটা ইনকমপ্লিট, করলে কি হবে তোমাকে শুনতে হবে। সো তুমি যখন কোনো একটা বাক্য পড়বা, বাক্যে আমরা অনেক ধরনের শব্দই ব্যবহার করি। যেমন আমি বলি যে আমি আজকে গিয়ে ভাত খাবো, সো যে গিয়েটা এটা কিন্তু একটা তোমার একটা কাজ, এবং এই কাজটা কিন্তু কমপ্লিট না, সেটা একটা অসমাপিকা ক্রিয়া। আবার আমি যদি বলি আমি আজকে গিয়েছিলাম, গিয়েছিলাম এটা কমপ্লিট হয়ে গেছে, সেটা একটা সমাপিকা ক্রিয়া। সো আমরা এখানে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখবো এটা কমপ্লিট, ওটার পরে আর কিছু জানতে চাইতে হবে না। বাট এই করলে পর্যন্ত ভালো করে পড়াশোনা করলে বাক্যটা কিন্তু এই পর্যন্ত যদি থামায় দাও ইনকমপ্লিট, তোমাকে পরেরটুকু বলতে হবে যে ভালো ফল হবে। সো যেটা ইনকমপ্লিট থাকবে এটা থাকবে হচ্ছে অসমাপিকা, আর যেটা কমপ্লিট থাকবে সেটা হচ্ছে সমাপিকা। অসমাপিকা ক্রিয়ার মধ্যে অনেকগুলো ভাগ আছে যেটা আমাদের বইতে দেওয়া আছে, এগুলো থেকে আমাদের প্রশ্ন আসছে না, প্রশ্নগুলো জাস্ট ধরনটা থেকে দেয়। একটা হচ্ছে ভূত অসমাপিকা, ভাবী অসমাপিকা এবং শর্ত অসমাপিকা। তিনটার জাস্ট কয়েকটা উদাহরণ দাও। অসমাপিকাতে কিন্তু আমাদের কমপ্লিট থাকবে না, ইনকমপ্লিট থাকবে, তাই না? তো একটা হচ্ছে ভূত অসমাপিকা, যেটা হচ্ছে সে গান করে আনন্দ পায়। গান করে কি এই পর্যন্ত দেখো ইনকমপ্লিট, গান করে আনন্দ পায়। ভাবী অসমাপিকা, সে গান শিখতে রাজশাহী যায়। গান শিখতে, এটা অসম্পূর্ণ। শর্ত অসমাপিকা, গান করলে তার মন ভালো থাকে। সো এখানে আমরা যদি শর্তটা দেখি যে গান করলে এরকমভাবে যেগুলো থাকবে এটা তুমি দেখলেই বুঝবে একটা শর্ত অসমাপিকা, একটা শর্ত দিয়ে দিছে যদি তুমি গান করো। আর ভূত অসমাপিকা, সে গান করে আনন্দ পায়। সো এটা তার একটা ব্যক্তিগত পর্যায় পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ যে তার একটা মানে অনুভূতি তুমি এখানে দেখতে পাচ্ছ, যেটা সে গান করলে যে আনন্দ পাবে। এবং ভাবী অসমাপিকা হচ্ছে সে গান শিখতে রাজশাহী সে রেগুলার বেসিসে যায়, ঠিক আছে? সো এটা শিখতে যাচ্ছে। সো এটাকে আমরা বলবো ভাবী অসমাপিকা, শর্ত অসমাপিকা, ভূত অসমাপিকা। এগুলো থেকে এমসিকিউ খুব বেশি আসে না যে নিচের কোনটি এরকম ভাবী অসমাপিকা বা হচ্ছে ভূত অসমাপিকা, বাট এটা তুমি দেখতে পারো তার একটা অনুভূতির ক্ষেত্রে আমরা ভূত অসমাপিকা দেখতে পাই, ঠিক আছে? চলো আমরা একটু বিস্তারিত জায়গায় চলে যাই। প্রথমটা পড়লাম হচ্ছে আমরা ক্রিয়ামূল পড়লাম। বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া হচ্ছে 3 প্রকার হইতে পারে। একটা পড়লাম হচ্ছে সমাপিকা, কমপ্লিট আর ইনকমপ্লিটের ক্ষেত্রে আমরা দেখলাম সমাপিকা, এটা হচ্ছে ক পড়ছি আমরা। ভাব প্রকাশের দিক থেকে হচ্ছে 2 প্রকার, আর তোমার কর্মের দিক থেকে, কর্মের উপস্থিতির দিক থেকে, ক্রিয়ার দিক থেকে এটা হচ্ছে 3 প্রকার: অকর্মক, সকর্মক, দ্বিকর্মক। পড়ছো না? একটা তখন পড়লাম ভাবটা কমপ্লিট নাকি ইনকমপ্লিট এর উপর ভিত্তি করে সমাপিকা অসমাপিকা পড়ছি। এবার আমরা বলবো কর্মক, অকর্মক, দ্বিকর্মক। সো অকর্মক ক্রিয়া মানে হচ্ছে বাক্যে ক্রিয়ার কোনো কর্ম যদি না থাকে সেক্ষেত্রে আমরা একে বলবো অকর্মক ক্রিয়া। যেমন সে ঘুমায়, ঠিক আছে? আমরা অন্য কোনো কাজ এখানে দেখতে পাই না, এখানে এই বাক্যে কোনো কর্ম নাই, ঠিক আছে? কর্ম কি এটা আমরা একটু পরে দেখবো, কোনো কাজ নাই, সে ঘুমায়, ঠিক আছে? আমরা যদি একটু সকর্ম ক্রিয়ার কথা দেখি যে সে বই পড়ছে। সো সে ঘুমায়, কিসে ঘুমায়, কি দিয়ে ঘুমায়, কিভাবে ঘুমায়, এগুলো কিচ্ছু বলা নাই। কর্ম হচ্ছে ওই বাক্যের কাজকে, দেখো কাজের একটা ডেফিনেশন এখানে আছে, ক্রিয়ার একটা কর্ম আছে, এটা হচ্ছে ক্রিয়া। পড়তেছে, ক্রিয়ার একটা কর্ম থাকতে হবে। ঘুমায় একটা কাজ, বাট কিভাবে ঘুমায়, কি করে না করে এটা আর কিছু দেয়া নাই। বাট পড়তেছে এটা আরেকটা কাজ, এই কাজের একটা কর্ম আছে, এটা হচ্ছে বই। কি পড়তেছে? বই পড়তেছে, ঠিক আছে? সো এখানে যখন কোনো একটা বাক্য উদাহরণগুলো যখন দেখবা, যদি দেখো যে কাজটার ক্রিয়াটার কোনো আলাদা করে কোনো কর্ম নাই, উত্তর পাচ্ছ না, তখন সেটাকে তুমি অকর্মক দিবা। উত্তর পেলে এটা সকর্মক হবে, ঠিক আছে? পড়ছে হলো সকর্মক ক্রিয়া, বই হলো পড়ছে ক্রিয়ার কর্ম। এই যেখানে খুব সুন্দর করে বিস্তারিতভাবে দেওয়া আছে। দ্বিকর্মক ক্রিয়া যেখানে 2টা কর্ম থাকবে, একটাতে কর্ম নাই, একটাতে কর্ম একটা আছে, একটাতে 2টা কর্ম থাকবে। যেমন দেখো সে হচ্ছে শিক্ষক ছাত্রকে বই দিলেন, দেওয়াটাকে যদি তুমি বলো একটা ভার্ব বা কাজ তুমি যদি নাও, তাহলে একটা হচ্ছে বই আর একটা হচ্ছে ছাত্রকে। কাকে দিছে? ছাত্রকে দিছে। কি দিছে? বই দিছে। সো এখানে 2টা কর্ম আছে। সো এই জন্য আমরা বলতেছি যে তুমি এটাকে একটা দ্বিকর্মক ক্রিয়া বলতে পারো। কি দিলেন? প্রশ্নের উত্তর দেয় মুখ্য কর্ম বই, আর কাকে দিলেন এটা প্রশ্নের উত্তর দেয় গৌণ কর্ম ছাত্র। এখানে কর্মের আবার ধর্ম আছে। শিক্ষক ছাত্রকে বই দিছে, বইটা হচ্ছে মেইন, বইটা দিতেছে, এটাই তো ইম্পর্টেন্ট। কাকে দিতেছে? ছাত্রকে দিতেছে, এটা হচ্ছে সেকেন্ডটা, এটা হচ্ছে গৌণ কর্ম। গৌণটা হচ্ছে সেকেন্ডারি আর কি। সো আমরা এখানে 2টা দেখতে পাই, কাজ আছে, একটা হচ্ছে ছাত্র, একটা হচ্ছে বই। এর জন্য এটাকে আমরা বলি দ্বিকর্মক ক্রিয়া। বেসিকটা হচ্ছে এরকমই, সকর্মক, অকর্মক। শিক্ষক পড়াচ্ছে, এটা একটা অকর্মকের উদাহরণ হতে পারে। শিক্ষক বই পড়াচ্ছে, শিক্ষক বাংলা বই পড়াচ্ছে, ঠিক আছে? সো এখানে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে এরকমভাবে দেখতে পাই উদাহরণটা, ঠিক আছে?
আচ্ছা, ভার্বকে আমরা আইডেন্টিফাই করতে দেখি। ক্রিয়ার প্রকারভেদে গঠন বিবেচনায় আবার ক্রিয়া 5 রকম। আমরা কিন্তু অনেকভাবে পড়ছি, ভাবে 2 রকম, এই ধরন থেকে প্রশ্ন আসে। ভাবের দিক থেকে 2 রকম, কর্মের দিক থেকে 3 রকম, গঠন বিবেচনায় 5 রকম। এটা মনে রাখতে হবে। কয়টা? প্রথমটা হচ্ছে 2 রকম, এটা হচ্ছে অসমাপিকা সমাপিকা। 3এরটা হচ্ছে কর্মক অকর্মক, সকর্মক অকর্মক দ্বিকর্মক। আর পরেরটা হচ্ছে 5টা, যেটা গঠন বিবেচনায়। এটাকে আমরা বলি সরল ক্রিয়া, প্রযোজক ক্রিয়া আছে, তারপর তোমার হচ্ছে নাম ক্রিয়া আছে। এগুলো অনেকগুলো ক্রিয়া সম্পর্কে আমরা একটা একটা করে একটু করে আগাবো। বাট ফার্স্টে আমরা একটু সরল ক্রিয়া বা প্রযোজক ক্রিয়া দিয়ে একটু দেখাই। প্রযোজক ক্রিয়া তো আমরা জানি, কাজটা অন্য কেউ এসে করায় দেয়, ঠিক আছে? সো এটা আমরা প্রযোজক ক্রিয়া বলি। সরল ক্রিয়াটা হচ্ছে যে একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হবে তাকে, এবং কর্তা এককভাবে ক্রিয়াটি সম্পূর্ণ করে, তাকে সরল ক্রিয়া বলে। মানে এখানে অন্য কাউকে দিয়ে কাজ করাবে না। যেমন সে বই লিখতেছে, ঠিক আছে? এখানে আমরা বলতে পারি যে সে লিখছে, সে বই লিখছে। ছেলেরা মাঠে খেলছে, ঠিক আছে? সো এখানে আমরা খেলছে এবং কর্ম দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে লিখছেও খেলছে, এগুলো হচ্ছে সরল ক্রিয়া, যেগুলোকে আমরা ডেফিনেশন দিয়ে খুব সহজে বলতে পারবো। খেলছে মানে ক্রিয়া ও নিজেই করতেছে, একদম বেসিক। প্রযোজক ক্রিয়া হচ্ছে যে অন্য একজন কর্মটা করাই দিবে। কর্ম অন্যকে দিয়ে কাজ করালে তাকে করা হয়। যেমন মা খাওয়াচ্ছেন, শিশু সে পড়াচ্ছেন, ঠিক আছে? সেইখানে আমরা দেখতে পাই, এই যে দেখো, রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এখানে খাওয়াইটা একটা প্রযোজক ক্রিয়া। এটা কি বুঝাচ্ছে? নিজে করতেছেন, আরেকজনকে করাচ্ছে, ঠিক আছে? তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এক্সাম্পল আছে না? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটা একটা প্রযোজক ক্রিয়ার উদাহরণ হবে। দেখাচ্ছেন, এটাগুলো সব প্রযোজক ক্রিয়ার উদাহরণ। প্রযোজক মানে হচ্ছে আমি প্রযোজনা করবো। আমি এইভাবে পড়ি যে প্রযোজক মানে ও প্রযোজনা করছে, মানে অন্য কাউকে দিয়ে করাইতেছে। সো এটা একটা প্রযোজক ক্রিয়ার উদাহরণ হবে। নাম ক্রিয়া, যেগুলো বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয়। যেমন মনে করো, তুমি যদি এখানে দেখো ছটফট শব্দের সঙ্গে আনো, যদি তুমি বলি ছটফটানো, ছটফটানো, ছটফট, এটা একটা গুড দুই বলতে পারো, অবস্থা তুমি বলতে পারো, ঠিক আছে? বিশেষ্য তুমি বলতে পারো। ছটফট এটা আবার একটা বিশেষণও হয়, এটা একটা কাজের নাম, ঠিক আছে? সো ছটফটানো, এটার সাথে আমি একটা ভার্ব তৈরি করতেছি। সো এই ধরনের জিনিসের সাথে যখন আনো যুক্ত হয় অথবা আ যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলে থাকি যে এটা হচ্ছে নাম ক্রিয়া। যেমন ছটফটায়, ঠিক আছে? নাম, এটাকে বলছে ছটফটায়। জবাই করা মুরগি অনেক ছটফটায়। ছটফটানো এটা একটা ভার্ব, বাট ছটফটায় এটা একটা নাম ক্রিয়া, ঠিক আছে? ছটফটানো যেহেতু একটা কাজের নাম, সো ছটফটায়। আচ্ছা, সংযোগ ক্রিয়া আমরা সবাই জানি। সংযোগ ক্রিয়া হচ্ছে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া। এখানে উদাহরণগুলোই তোমাদের মেইন, এটা কোনো ব্যাখ্যা নেওয়া নাই। ব্যাখ্যাটা হচ্ছে বিশেষ্য বা বিশেষণ, নাউন বা হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা এই প্রভৃতি ক্ষেত্রে ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া করতে দেখি। যেমন মনে করো একটা নাউন আছে, তুমি যদি বলো নাউন না, তুমি যদি বলো ভাঙন, এই ভাঙনের সাথে তুমি যদি যোগ করো ধরা, সো ভাঙন ধরা, উভয়টা মিলে একটা ক্রিয়া হয়ে গেল। সেটা একটা সংযোগ ক্রিয়া, মানে যেটা ক্রিয়া ছিল না তুমি জোর করে ওটাকে ক্রিয়া বানায় ফেলছো। মরচে এটা কিন্তু একটা নাউন হতে পারে, ঠিক আছে? সো মরচে ধরা, তুমি এটাকে বলতেছো একটা কি বলবে, সংযোগ ক্রিয়া, যেটা যুক্ত হয়ে ওকে যুক্ত করে দিল বা ক্রিয়াতে পরিণত করলো। উকি মারা, তারপর হচ্ছে ডিগবাজি খাওয়া, ডিগবাজি খাওয়া। মারা ক্রিয়া, মারা ক্রিয়া, এটা মারা হবে না, এটা পুরাটা নাই। মার খাওয়া, ঠিক আছে? মারের সাথে আ যুক্ত করছে, মারা, ঠিক আছে? তারপর খাওয়া, আছাড় খাওয়া, বৃদ্ধি পাওয়া, কষ্ট পাওয়া, লজ্জা পাওয়া, এগুলো সবগুলো যখন ভার্ব হয়ে যাবে, এগুলোকে আমরা বলবো সংযোগ ক্রিয়া, যেটা নিজে একটা আইদার ওরা একটা গুণ অথবা নাম, ওদের সাথে যখন কোনো একটা আ অথবা কিছু যুক্ত হয়েছে, ক্রিয়া যুক্ত হয়েছে, তখন সেটাকে বলা হয় সংযোগ ক্রিয়া। আচ্ছা, পরেরটা কি? যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া হচ্ছে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে একটি ক্রিয়া গঠন করে। অসমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যেখানে ভাগটা কমপ্লিট না, আর সমাপিকা ক্রিয়া হচ্ছে যেখানে ভাবটা কমপ্লিট। সো একটা কমপ্লিট একটা ইনকমপ্লিট মিলে যখন যুক্ত হয়ে কোনো একটা জিনিস গঠন করবে, তখন আমরা এটাকে বলবো যৌগিক ক্রিয়া। এটাকে আমরা তখন বলি যৌগিক ক্রিয়া। যেমন মনে করো মোরে, এটা একটা ইনকমপ্লিট ওয়ার্ড। যাওয়া, সো এটা একটা কমপ্লিট হয়ে গেল, মরে যাওয়া। কমে আসা, তারপর এগিয়ে চলা। হেসে, এখানে একটা জিনিস একটু বুঝবা, যেটা হচ্ছে অসমাপিকা। হেসে ওঠাটা হচ্ছে কমপ্লিট, সমাপিকা। সো হেসে ওঠা। উঠে কি পড়া, উঠে পড়া, কমপ্লিট হয়ে গেল। সো এইভাবে যেগুলো তুমি দেখবা, দুইটার মধ্যে একটা ইনকমপ্লিট এবং আরেকটা কমপ্লিট, তখন সেটাকে বলবা এটা একটা যৌগিক ক্রিয়া, যেহেতু সমাপিকা আর অসমাপিকা মিলে গেল। সো আমরা এখানে বলতেছি, আবার বলে দেই, অসমাপিকা সমাপিকা
সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, আর এখানে 5টা আছে তোমার, যৌগিক আছে, নির্দেশক, সংযোগ ক্রিয়া আছে, নাম ক্রিয়া আছে, তারপর তোমার হচ্ছে সরল ক্রিয়া আছে, প্রযোজক ক্রিয়া আছে। এগুলো সবগুলোকে আমরা ক্রিয়ার প্রকারভেদের মধ্যে পেতে পারি। এবার আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। আমাদের কাজ হচ্ছে তোমাদের কাজ, বেসিক্যালি তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে আমার সাথে। তোমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। জবাই করা, জবাই এটা ভাবাই আছে, এটা জবাই হবে। জবাই করা মুরগি উঠানে ছটফটায়, এখন ছটফটায় আমরা ছটফটানো, এটা একটা নাউন আছে, এটার সাথে অন্তস্থ যুক্ত হয়েছে। সো এটাকে আমরা কি বলছিলাম? প্রযোজক তো হবে না, এটা প্রযোজক হবে না, এটা আ যুক্ত হয়। এটা কি নাম হবে নাকি সংযোগ হবে? বলো, তোমরা বলো। এটা কি নাম হবে নাকি সংযোগ হবে? আমার মনে হয় এটা হবে হচ্ছে নাম, কারণ এই যে ছটফটানো এটা একটা, এটার সাথে তুমি আয় যুক্ত করতেছো বা আনো যুক্ত করতেছো, এটা হচ্ছে নাম হবে। আচ্ছা, পরেরটা, বাজারে সবজির দাম কমছে না, বাক্যে কোন ক্রিয়ার প্রয়োগ ঘটেছে? সবজি, এটা একটা নাম, নাম ক্রিয়া আমরা এখানে দেখতে পাই। বাজারে সবজির দাম কমছে না, সবজির দাম সো আমরা এখানে নাম ক্রিয়া দেওয়া আছে, তোমরা একটু দেখবা। সবজির দাম কমছে না, সো এটাকে আমরা নাম ক্রিয়া হিসেবে দেখতে পাই। আমি একটু দেখে আসি। সো এটাকে নাম ক্রিয়া আছে। তোমরা একটু আমাকে কমেন্টে বলো যে এটার উত্তরটা কি ভুল আছে নাকি ঠিক আছে। ঠিক আছে, সংযোগ ক্রিয়া তো হবে না। বাক্যে কোন ক্রিয়ার ঘটেছে? বাজারে সবজির দাম কমছে না, এটা খুবই সহজভাবে। প্রযোজক ক্রিয়া হবে না, এটাই মোটামুটি শিওর। বা কিছু হবে না, এটা হচ্ছে নাম ক্রিয়া দেওয়া আছে, তোমরা নাম ক্রিয়া হিসেবে দাগাতে পারো। তোমাদের বোর্ডের উত্তর হিসেবে এটাকে নাম ক্রিয়ায় দেওয়া ছিল ওই বোর্ডে এবার। ঠিক আছে, আচ্ছা, নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়া হচ্ছে যেটির সাথে যুক্ত হয় যখন ব্যাট করা, রাজি হওয়া, উঠে পড়া। উঠে পড়া এটা হচ্ছে সমাপিকা অসমাপিকা, এটা হবে না। এটার জায়গায় হবে যৌগিক ক্রিয়া, সরি এটাই হবে, কারণ এটা হচ্ছে সমাপিকা অসমাপিকা। সো এটা হচ্ছে উঠে পড়া, উঠে হচ্ছে ইনকমপ্লিট, পড়াটা হচ্ছে কমপ্লিট। সো এটা হবে উঠে পড়া। আমি ভুলে গেছিলাম এটা যৌগিক ক্রিয়া চাইছে। ঠিক আছে, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া, মানে তোমার মনে করো সমাপিকা আর অসমাপিকা যেটাতে আসবে এটা হচ্ছে উঠে পড়া। ঠিক আছে, এখানে আমাদের একটু কনফিউশন লেগে যাচ্ছে কোনটার মধ্যে জানো। আমি চিন্তা করছিলাম এটা মনে হয় যৌগিক ক্রিয়া জানতে চাই না, এটা জানতে চাইছে হচ্ছে সংযোগ ক্রিয়া। ঠিক আছে, এই জন্য আমি ভাবছি যে ব্যাট করাটা কারেক্ট অ্যান্সার হবে। তো পরে মনে পড়লো যে না, সংযোগ ক্রিয়া ছিল 4 নম্বরে, আর সমাপিকা অসমাপিকা ছিল হচ্ছে পরেরটায় 5 নম্বরে। সো ওটা যৌগিক ক্রিয়া হবে। তো পরে এই জন্য ওটা মনে হলো যেটা আসলে ওরা ওই যৌগিক ক্রিয়া চায় না, ওরা চাইছে হচ্ছে ওইটাই। তো এটার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে উঠে পড়া। সরি, ব্যাট করাটা হবে না, কারণ এটা হবে হচ্ছে তোমার অন্যটা, তার আগেরটা 4 নাম্বার যেটা ছিল সংযোগ ক্রিয়া, এটা হচ্ছে সংযোগ। ঠিক আছে, এটা উঠে পড়াই হবে। আচ্ছা, পরেরটা, অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা যুক্ত হয়ে ক্রিয়া, এটা আমি একটু আগে বললাম যৌগিক ক্রিয়া। চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। পরেরটা দেখো, এটা কি হবে? নিচের কোন বাক্যটি সরল ক্রিয়ার উদাহরণ? একদম সাধারণভাবে দেখাবে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটা প্রযোজক ক্রিয়া, এটা তোমার সরল ক্রিয়া না। কি হবে এটা? নিচের কোন বাক্যটি সরল ক্রিয়ার উদাহরণ? ছেলেরা মাঠে খেলছে, ইয়েস, ছেলেরা মাঠে খেলছে হবে, এটা সিলেট বোর্ডের প্রশ্ন। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? যৌগিক ক্রিয়া ওই যে সমাপিকা অসমাপিকা, ওইটা দিবা। হেসে ওঠা, হেসে কি কমপ্লিট না, সো হেসে ওঠাটা কারেক্ট অ্যান্সার হবে। ইয়েস, এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সাঁতার কাটা এগুলো হবে না, এগুলো ওর যৌগিক ক্রিয়ার উদাহরণ হবে না। এগুলো তুমি ওই 4 নাম্বারটাই দিতে পারবা, 4 নাম্বার যেটা পড়ে আসছিলাম ওটাতে দিতে পারবা। আচ্ছা, নিচের কোনটি সংযোগ ক্রিয়া? সংযোগ ক্রিয়ার উদাহরণ তুমি এখন দেখো। এগিয়ে চলা, এটা হচ্ছে ওই যে একটু আগে এই প্রশ্নটা মনে পড়ছিলাম যে সংযোগ ক্রিয়া চাইছে, এই জন্য যে এগিয়ে চলাকে আমি কেটে দিলাম, এগিয়ে চলাটা কেটে যাবে। ঠিক আছে, সো এগিয়ে চলা কেটে যাবে, তারপর এই ছটফটানো কেটে যাবে। সো এটা হচ্ছে উদয় হওয়া। সংযোগ ক্রিয়াতে এটাতে কোনো কমপ্লিট ইনকমপ্লিটের ব্যাপার থাকবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে উদয় হওয়া 7 নম্বরে। 8 নম্বর হচ্ছে শেষে আ বা আনো প্রত্যয় যুগে ক্রিয়া গঠিত হয়, তাকে কি বলে? আ বা আনো যুক্ত হয়ে থাকে হচ্ছে কোনটাতে তোমরা বলো? নাম ক্রিয়াতে। ইয়েস, নাম ক্রিয়াতে এটা যুক্ত হয়ে থাকে।
ঠিক আছে? আমি যদি কখনো, যেহেতু অনেক লম্বা 2 ঘন্টার ক্লাস আমাদের, যদি কোনো উদাহরণ যদি এরকম আমি মিস করে থাকি তোমরা আমাকে একটু ধরিয়ে দিবে। আচ্ছা, 9 নাম্বার, ভূত, ভাবী এবং শর্ত কোন ক্রিয়ার উদাহরণ? দেখছো এগুলো উদাহরণ থেকে আসে না, এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল, নামটা থেকে আসবে। এটা হচ্ছে কি, কোনটা? অকর্মক, সকর্মক, সমাপিকা, অসমাপিকা, প্রযোজক, কোনটার মধ্যে হবে বলো? অসমাপিকার মধ্যে হবে এটা, যেটা কমপ্লিট না, এই কমপ্লিট ইনকমপ্লিট লাইনগুলোর মধ্যে 3টা ভাগ আছে। আচ্ছা, প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে মুখ্য কর্ম কোনটি? বই দেওয়াটা হচ্ছে মুখ্য কর্ম। কি দিতেছে? এটা হচ্ছে মুখ্য কর্ম, তাই না? বই, হ্যাঁ। আর এটা হচ্ছে গৌণ কর্ম, এটা গৌণ কর্ম, এটা হচ্ছে মিনিমাম গৌণ, এটা হচ্ছে মুখ্য। সো গৌণ কর্মটা হচ্ছে আমাদের ছাত্রকে, আর মুখ্য কর্ম হচ্ছে বই। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, ক্রিয়াটি কোন প্রকারের? খাওয়ায়, খাওয়ায়, এটা হচ্ছে করাচ্ছে, করানো। তা একজন আরেকজনকে দিয়ে কাজ করানো, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, তাই না? এটা হচ্ছে প্রযোজক। বরিশাল বোর্ডের প্রশ্ন, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, এটা প্রযোজক ক্রিয়া। আচ্ছা, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। পরেরটা পকেট মারা, এটাই দেখো, এই যে পকেট মারাটাকে তুমি এটাকে যৌগিক বলতে পারো, কারণ যৌগিক হবে না কেন? কারণ এটা কমপ্লিট ইনকমপ্লিটের ব্যাপার নাই। পকেট মারা এটা একটা সংযোগ ক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। সো দেখি আমরা একটু সংযোগ ক্রিয়া, এস মারা, এই মারাটা যুক্ত হওয়ার কারণে পকেট মারাটা একটা ইটসেলফ একটা কাজ হয়ে গেছে, সেটা একটা সংযোগ ক্রিয়া, যেখানে ভার্ব যুক্ত হয়ে নতুন করে একটা জিনিসকে তোমার ভার্ব না, হ্যাঁ, ক্রিয়া যুক্ত হয়ে ওটাকে পুরাটাকে একটা ভার্ব বানায় ফেলতেছে, ঠিক আছে? সেটা হচ্ছে সংযোগ ক্রিয়া। 13 নম্বর, অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে এটা হয় যৌগিক ক্রিয়া। সো যৌগিক আর সংযোগ থেকে আমাদের বেশি পরিমাণে এমসিকিউ আসবে। সো এটা একদম 100% তোমরা 3 স্টার দিয়ে মনে রাখবা, যে 3 স্টার এগুলা, ঠিক আছে? 3 স্টার এমসিকিউ বা 4 স্টার এগুলা একদম পারফেক্টলি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যৌগিক ক্রিয়া হবে। আচ্ছা, বুঝে নেওয়া, এই দেখো, এটা যদি তুমি দুইটার মধ্যে তুমি কনফিউজ হতে পারো, এটা আইদার তোমাকে মনে হতে পারে যেটা হচ্ছে যৌগিক, আরেকটা মনে হতে পারে তার আগে তুমি কি পড়লা? সংযোগ। সো সংযোগের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে অসমাপিকা এবং সমাপিকা থাকবে। বুঝে নেওয়া, বুঝে তারপর কি, সেটা একটা যৌগিক হবে। আর সংযোগ হলে তোমাকে পকেট মারা, পকেটে কিন্তু ইনকমপ্লিট কিছু বোঝা যাচ্ছে না, এটা একটা নাউন হিসেবে তুমি এটাকে চিন্তা করতে পারো। বাট এখানে কিন্তু আমি দেখতেছি বুঝে, এটা ইনকমপ্লিট, সেটা একটা যৌগিক, সমাপিকা অসমাপিকা মিলে আছে, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া, ঠিক আছে? এটা দিনাজপুর বোর্ডের প্রশ্ন ছিল। কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? চুপ করে থাকো, আমাকে বইটা দাও, রূপকথার গল্প শোনো, দাও, এটা হবে না, পড়াচ্ছেন এটা হবে। সো শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার উদাহরণ। মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, ঠিক আছে? এগুলো অনেক কিছু আছে, এগুলো প্রযোজক ক্রিয়ার উদাহরণ হিসেবে চিহ্নিত করতে হবে। এবং এরই মধ্য দিয়ে আমরা আজকের টপিকের ক্রিয়ার যে ধরনগুলো আছে, ধরনগুলো সুন্দর করে কমপ্লিট করে ফেললাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। এবারে আমরা দেখব ক্রিয়া বিশেষণ। বাট আপাতত আমাদের আজকের এই অংশটাতে আমাদের ক্রিয়া পর্যন্ত আমরা পড়া শেষ করলাম। এবার আমরা পড়ব ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ থেকে কিন্তু প্রতি বছর আমরা এসএসসি পরীক্ষায় 2টি একটি করে বিভিন্ন বোর্ডে বিভিন্ন বছরের প্রশ্ন আসতে দেখেছি। সুতরাং তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে, কিংবা তোমরা যারা টেস্ট পরীক্ষা দিবে, প্রি টেস্ট পরীক্ষা দিবে, 9-এর পরীক্ষা দিবে, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডে তোমরা প্রশ্ন পাবেই। সুতরাং আজকের এই অংশটা কোনোভাবেই তোমরা কিন্তু মিস করতে পারবে না। চলো শুরু করে দেওয়া যাক ক্রিয়া বিশেষণ পার্টটি। ক্রিয়া বিশেষণের অংশটাকে আমরা জানি, একটু আগে আমরা পড়ছি ক্রিয়াটাকে আমরা জানি যে এটা একটা ভার্ব। ক্রিয়া বিশেষণ হচ্ছে যে শব্দ ক্রিয়াকে বিশেষায়িত করে, মানে কাজকে যদি তুমি নতুন করে ডিফাইন করো, ভার্বটাকে যদি তুমি ডিফাইন করো। সো ইংলিশে আমরা এটাকে পড়েছি, আমরা বাংলাতে এটাতে পড়তেছি ক্রিয়া বিশেষণ। যেমন একটা জিনিস একটু ডিস্টিংগুইশ করতে হবে, যেটা নাউনকে প্রোনাউনকে ডিফাইন করবে সেটা কিন্তু তোমার ক্রিয়া বিশেষণ হবে না, সেটা কিন্তু হয়ে যাবে তোমার অ্যাডজেক্টিভকে আমরা যেটা কি বলি, বিশেষণ বলে দিই, তাই না? সো বিশেষ্য এবং সর্বনামকে যে ইনফ্লুয়েন্স করে বা ডিফাইন করে সেটা হয়ে যায় বিশেষণ। কাজকে বা ভার্বকে যে বিশেষায়িত করে সেটা হয়ে যায় ক্রিয়া বিশেষণ। ক্রিয়াকে করলে ক্রিয়া বিশেষণ, সর্বনামকে করলে বিশেষণ, ঠিক আছে? ইয়েস। সো আমরা পড়েছি যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে এটা ক্রিয়া বিশেষণ হবে। এবং এটাতে আমরা 3টে, যেমন ধরো দৌড়ানো, দ্রুত, এটা কিন্তু এই ছেলেটিকে বলতেছে, এটা বলতেছে দৌড়ায় কে করতেছে, সেটা একটা ক্রিয়া বিশেষণ। হাঁটে, ধীরেটা কিন্তু এই হাঁটাটাকে ডিফাইন করতেছে। গুনগুনিয়ে গান করছে, এই গান করা, এটাকে সে গুনগুনানোর সাথে তুলনা করতেছে। সো এটা হচ্ছে ডিফাইন করতেছে ভার্বগুলোকে, সো এগুলোকে আমরা বলতে পারি ক্রিয়া বিশেষণ।
সো এটা তোমাদেরকে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কোনটা ক্রিয়া বিশেষণ। সো এখানে তোমাদেরকে একটু চিহ্নিত করতে হবে। অনেক সময় বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে এ, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়েও আমাদের বা বশত, ভাবে, মতো ইত্যাদি শব্দাংশ যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ তৈরি হতে পারে। যেমন দ্রুত গতিতে, দ্রুত গতিতে যুক্ত হইলো দ্রুত গতিতে যাচ্ছে, তার মানে এটা একটা ক্রিয়া বিশেষণ হয়ে গেছে। শান্ত ভাবে যুক্ত হয়েছে, এটা একটা ক্রিয়া বিশেষণ হয়ে গেছে। ভ্রান্তি বশত, এটা ক্রিয়াকে ডিফাইন করতেছে, ভ্রান্তি বশত কাজটা করছে, সো এটা একটা ক্রিয়া বিশেষণ হয়ে গেছে। আচ্ছা মতো পিটাইছে, পিটানো একটা ভার্ব, আচ্ছা মতো হচ্ছে ক্রিয়া বিশেষণ। যদিও উদাহরণটা একটু খুবই ধ্বংসাত্মক, বাট মনে রাখবা এগুলা ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, আমরা কয়েকটা ধরন দেখি ক্রিয়া বিশেষণকে কয় ভাগে আমরা ভাগ করতে পারি। ধরনবাচক ক্রিয়া বিশেষণ হতে পারে কোনো ক্রিয়া কীভাবে সম্পূর্ণ হয় এটার উপর ভিত্তি করে ধরনবাচন। যেমন টিপ টিপ বৃষ্টি পড়ছে, এটা একটা ধরনবাচক হতে পারে। ঠিকভাবে চললে, কেউ এই বৃষ্টি পড়াটাকে টিপ টিপ দিয়ে তুমি ডিফাইন করতেছো, সো এটাকে বলতেছো যে এটা একটা ক্রিয়া বিশেষণ। ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না, সো এটা চলার একটা ধরনকে তোমরা বলতেছো। সো এগুলাকে আমরা বলতে পারি ক্রিয়াটা যেভাবে সম্পূর্ণ হচ্ছে সেটার উপর ভিত্তি করে তোমাদেরকে বলবো ধরনবাচক। বৃষ্টি পড়তেছে, কিভাবে পড়তেছে, সম্পূর্ণ হচ্ছে কিভাবে, টিপ টিপ করে সম্পূর্ণ হচ্ছে, ঠিকভাবে তোমার কাজটা সম্পূর্ণ করতে বলতেছে। ঠিক আছে, কালবাচক হচ্ছে যেটা তোমার কোনো একটা কালকে নির্দেশ করবে। যেমন আজকাল ফলের চেয়ে আজকাল এই কাজটা হচ্ছে, সেটা একটা আজকাল, এটা ওই কাজটাকে ডিফাইন করতেছে। যথাসময়ে সে হাজির হয়, হাজির হওয়াটাকে, সে সময়টাকে নির্দেশ করতেছে, সো এগুলাকে বলবে কালবাচক। সময়, টাইম রিলেটেড হইলেই তুমি কালবাচক ক্রিয়া বিশেষণ দাগাই দিবা। এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু প্রথমে দেখছিলাম। সো এই জন্য আমাদের উদাহরণগুলো খুব সিরিয়াসলি যে এরকম একদম ডিটেলস দেখতে হবে এমন না, বাট আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারবো যে উদাহরণগুলো থেকেই প্রশ্ন বারবার আসে। স্থানবাচক হচ্ছে যখন ভার্বটাকে স্থান দিয়ে ডিফাইন করা হয়। যেমন মিছিলটি সামনে এগিয়ে যাচ্ছে কি ডিফাইন করতেছে কোথায়, সামনে। খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা একটা ভার্ব, এটার সাথে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এগুলো সব স্থানবাচক। কোথাও যদিও এখানে ডিফাইন করে নাই, বাট এটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে মানে এলাকার কোথাও নাই, কোনো স্থানে খুঁজে পাওয়া যাচ্ছে না। নেতিবাচক ক্রিয়া বিশেষণ, এটা কি নেতিবাচক হবে? যেগুলো না থাকে, না, নি ইত্যাদি থাকলে নেতিবাচক হয়। সে এখানে যাবে না, যাবে না, এই নাটা কি, যাওয়াটাকে ডিফাইন করতেছে যে যাবে না। যাননি, এটা ওটাকে ডিফাইন করতেছে, নেতিবাচক, যেগুলো নেগেটিভ। ঠিক আছে, নেতিবাচক এটাকে বলা হয়। যেমন আমার জানা নাই, আমার করা হয়নি, তো এগুলোকে আমরা বলতে পারি নেতিবাচক ক্রিয়া বিশেষণ। পদানুক্রিয়া বিশেষণটা সব থেকে ইম্পর্টেন্ট। এদের ক্রিয়া বিশেষণের মধ্যে পাঁচটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ক্রিয়া বিশেষণের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ। বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও কি, যে, বা, না, তো প্রভৃতি পদানু কাজ করে থাকে। আমি কি যাব, কোশ্চেন মার্ক, যেগুলো খুব যে বলেছিলেন আমার এটা ভালো হবে, খুব যে বলেছিলাম আমরা জিতবো, সো এই যে, কি, ছোট ছোট যেগুলো আছে এগুলোকে আমরা বলি পদানু, এগুলোকে আমরা বলে থাকি পদানু ক্রিয়া বিশেষণ, যেগুলো কাজকে। মরিত মরবই, সো এটা মরিত মরবই, তো ওটা কিন্তু ওই ভার্বটাকেই একটু জোর দিতেছে। একটু ঘুরে আসুন না, তার মানে ঘুরে আসার জিনিসটাকে একটু জোর দিতেছে। ঠিক আছে, সো এটাকে আমরা বলে থাকি একটা ক্রিয়া বিশেষণ হিসেবে চিহ্নিত করতে পারি। সো 5টা ক্রিয়া বিশেষণের ধরন আমরা দেখলাম, ওই ধরনগুলো আমরা একটু দেখব। একটা হচ্ছে ধরনবাচক, মানে ওটার সম্পূর্ণ হওয়ার প্রসেসটা কি। 2 নাম্বার হচ্ছে কালবাচক একটা হতে পারে যে সময়টাকে ডিফাইন করবে। 3 নাম্বারটা হচ্ছে তোমার স্থানকে ডিফাইন করবে, কোথাও নাই বা কোথাও পেলাম না, মিছিলটি সামনের দিকে আস্তে আস্তে আগাচ্ছে, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে, গাড়িটি পিছনের দিকে গেল, এরকম অনেকগুলো ব্যাপার আছে। নেতিবাচক হচ্ছে নেগেটিভ যেগুলো থাকবে, নি বা না থাকবে, আমি যাব না, আমি, আর যেগুলোতে কি, তো এগুলো যুক্ত হবে, যে যুক্ত হবে, এগুলো হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ। এগুলো কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণ কাও আবার 2 ভাগে ভাগ করতে পারি আমরা। এটা হচ্ছে তোমার একপদী ক্রিয়া বিশেষণ, বহুপদী, এগুলো থেকে প্রশ্ন দেয় না। একপদী হচ্ছে আস্তে, জোরে, আবার তুমি যদি বলো ভয়ে ভয়ে ঢুকলাম, সো এটা একটা বহুপদী, 2টা পদ থাকে, একের একাধিক যেগুলো থাকে এগুলোকে আমরা বলি বহুপদী। ঠিক আছে, এগুলো তোমরা দেখলে চিহ্নিত করতে পারবা। চুপি চুপি, এটা একটা বিশেষ ক্রিয়া বিশেষণ। সো এটা কাজটাকে ডিফাইন করছে। তোমরা অ্যাডভার্ব পড়ছো না ইংলিশে, তোমার তো বোঝার কথা এগুলো সব। ভয়ে ভয়ে, চুপি চুপি, আস্তে, জোরে 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 তুমি বলতে পারতা, তখন সেটা আবার হয়ে যেত বহুপদী ক্রিয়া বিশেষণ। সো এই জন্য এটাকে গঠন হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। তো আমাদের মোরলেস আমাদের আজকের ক্লাসটার একদম বেসিকগুলো আমরা ছোট করে দেখে ফেললাম, কারণ এই বেসিকগুলো আমরা সবাই মোরলেস পারি। এবারে আমরা একটু যেটা করবো সেটা হচ্ছে আমরা কিছু এমসিকিউ দেখব এবং এমসিকিউর উত্তরগুলো একটু পড়ার চেষ্টা করব। লোকটি ধীরে হাঁটে, বাক্যটিতে যে বিশেষণ ব্যবহৃত হয়েছে, লোকটি ধীরে হাঁটে, এটা আমরা জানি।
ধীরে হাঁটে, হাঁটাটাকে ডিফাইন করতেছে। সো এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ, তাই না? ক্রিয়া বিশেষণ। পদানু ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে? পদানু আমি কি জানতাম, যে, তো, এগুলা থাকবে। বা, যথাসময়, টিপ টিপ বৃষ্টি পড়ছে, এটা ধরন, এটা ধরন, ধরন হতে হবে, এটা ধরন। যথাসময় এটা সময় বা সময়, হ্যাঁ কাল। তিনি বেড়াতে যাননি নেতিবাচক, মরিত মরব, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মরিত মরব। পারতেছি সবাই? আচ্ছা, মরিত মরব, এটা থেকে বেশি প্রশ্ন আসে, সো এটা একটু 3 স্টার দিয়ে নাও, এটা বেশি করে হাইলাইট করে নাও। এটা এই এমসিকিউটা থেকে বারবার আসে, মানে এই অংশটা থেকে। সো এটা হচ্ছে মরিত মরব, তোটা হচ্ছে পদানু। বললাম না পদানুটা বেশি ইম্পর্টেন্ট। কোন বোর্ডে আসে? রাজশাহী বোর্ডের প্রশ্ন। আচ্ছা, নিচের কোনটি বহুপদী ক্রিয়া বিশেষণ? বহুপদী, এগুলো বেশিরভাগই এক পদ করে আছে, এগুলো এক পদ, এগুলো সব বাদ। কারেক্ট অ্যান্সার হচ্ছে চুপি চুপি। ক্রিয়া বিশেষণ, কারণ এটা চুপি চুপি যাবে, যাওয়াটাকে ডিফাইন করবে চুপি চুপি। সো এটা একটা ওদের ওই ক্রিয়াকে ডিফাইন করতেছে। সো এটা হচ্ছে চুপি চুপি, কারেক্ট অ্যান্সার। পরেরটা, ভয়ে ভয়ে চুপি চুপি, গঠন বিবেচনা, এটা কোন ভাগের মধ্যে পড়ে? ভয়ে ভয়ে চুপি চুপি এটা কোন ভাগের মধ্যে পড়ে লিখতে হবে, বলো। এটা একটু আগে মাত্রই এটা অ্যান্সার করছি, এটা মাত্রই তোমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে। সো এটা তোমাদেরকে একটু বলতে হবে উত্তরটা। বলো এটা কি হবে? ভয়ে ভয়ে চুপি চুপি, গঠন বিবেচনায় কোন ক্রিয়া বিশেষণ? এটা হচ্ছে পদানু হবে না, পদানু হবে না, এটা হচ্ছে ওই যে বহুপদী, যেটা আমরা পড়লাম, বহুপদী। হ্যাঁ, বহুপদী। আচ্ছা, 6 নাম্বার, গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? বলো, গঠন বিবেচনা এটাকে কয় ভাগে ভাগ করতে পারো? 2 ভাগে ভাগ করছিলাম না ক্রিয়া বিশেষণকে? 2 ভাগে। গঠন বিবেচনায় 2 ভাগে ভাগ করছিলাম। টিপ টিপ বৃষ্টি পড়ছে, বাক্যে টিপ টিপ কোন ক্রিয়া বিশেষণ? টিপ টিপ বৃষ্টি পড়ছে, এটা কোন ক্রিয়া বিশেষণ? অনেকগুলো ক্রিয়া বিশেষণের ধরন আমরা পড়ছি, সে 4 ধরনের মধ্যে এটা একটা আছে। সো টিপ টিপ বৃষ্টি পড়ছে, এই বাক্যে টিপ টিপ কোন ক্রিয়া বিশেষণ? এটা হচ্ছে কালবাচক, ধরনবাচক, স্থানবাচক, নেতিবাচক। নেতিবাচক হবে না, না আছে। টিপ টিপ হচ্ছে ধরনবাচক, ওর প্রসেসটাকে ডিফাইন করছে। সো যখন প্রসেসটাকে ডিফাইন করা হয় তখন এটাকে আমরা কি বলি? যখন প্রসেসটাকে ডিফাইন করা হয় তখন এটাকে আমরা বলি, এ বাক্যে টিপ টিপটা হচ্ছে একটা ধরনবাচক ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, এটা একটা ধরনবাচক ক্রিয়া বিশেষণের মধ্যে যাবে। পরেরটা, মিছিলটি সামনে এগিয়ে যায়, সামনে কোন ধরনের ক্রিয়া বিশেষণ? বলো। পারবে বলতে? মিছিলটি সামনে এগিয়ে যায়, এখানে সামনে কোন ধরনের ক্রিয়া বিশেষণ? সামনে তো স্থানবাচক, তাই না? ধরন তো না, এটা স্থান বলছে। এটা হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণের মধ্যে পড়বে। আচ্ছা, পরেরটা, স্থানবাচক ক্রিয়া বিশেষণ কোনটি? যথাসময় এসে হাজির হয়, আমি কি যাব, এটা হবে না। এটা কি বলছে? স্থানবাচক। আমি একটু চিওর হইনি, আমি এখন যাবে না, সে এখন যাবে না, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও আছে। সো এটা হচ্ছে কালবাচক, এটাও হবে না। কারেক্ট আনসার হচ্ছে 4 নাম্বারটা, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব যে বলেছিলে আসবেন, খুব যে বলেছিলেন আসবেন, রসিকতা করে আমরা অনেককে বলি না, বলি তো যে খুব যে বলেছিলেন আসবেন, এটাকে আমরা কিভাবে বলি, ডিফাইন করি। খুব যে বলেছিলেন আসবেন, এই বাক্যে যে কোনো, যেটা কোন ক্রিয়া বিশেষণ? আপনারা উত্তর দেন, তোমরা উত্তর দাও ছোট করে, তারপর আমি উত্তরটা তোমাদেরকে দেখাই দিব। ঠিক আছে, আপাতত কাজ হচ্ছে তোমরা আগে উত্তরটা দাও। খুব যে বলেছিলেন আসবেন, এ বাক্যে যে কোনো ক্রিয়া বিশেষণ, এটা আমরা পড়ছি ওই যে তো, যে, মরবো তো মরবই, এগুলোর মতো। এটা হচ্ছে সব হচ্ছে পদানুর মধ্যে চলে যাবে। বরিশাল বোর্ডের 2023 সালের প্রশ্ন। সো কয়টা পাল্লা একটা আমাকে বলো, কয়টা পাল্লা এর মধ্যে তোমরা কে কয়টা পড়েছো, কে কয়টা পেরেছো, এটা তোমরা আমাকে জানাতে পারো। তোমাদের এখানে যে কমেন্ট সেকশনটা আছে ওখানে জানাতে পারো। সো আমাদের আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই পড়েছি। আমরা কিন্তু আজকের ক্লাসে মনে রাখবা, এই যে পদানু পড়লাম, কালবাচক পড়লাম, ধরনবাচক পড়লাম, স্থানবাচক পড়লাম, এগুলো হচ্ছে সব আমাদের ক্রিয়া বিশেষণের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তোমরা এখান থেকে প্রতি বছর, এটা তোমার বরিশাল বোর্ডে আসছে, তুমি যশোর বোর্ডে এখান থেকে পেতে পারো। তারপর তোমরা যারা কুমিল্লা বোর্ডে আছে, কুমিল্লা বোর্ডের এখান থেকে তোমাদের এই একই প্রশ্ন বারবার আসতে পারে। সো যশোর, কুমিল্লা এই বোর্ডগুলোতে অনেক সময় কঠিন প্রশ্ন করে, রাজশাহীতেও আমরা কঠিন কোশ্চেন করতে দেখি, আবার ময়মনসিংহ আছে,
ময়মনসিংহতেও আমরা অনেক সময় কঠিন প্রশ্ন করতে দেখি। সো এই বোর্ডগুলো যারা আছো তারা এই আজকে শব্দের শ্রেণী বিভাগ, পদের শ্রেণী বিভাগ, তৎসম শব্দ, তারপর পড়লাম তদ্ভব শব্দ, আরবি, ফার্সি, ফরাসি, পর্তুগিজ, দেশি, ঠিক আছে, এই শব্দগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে। ক্রিয়া বিশেষণের মধ্যে ক্রিয়া বিশেষণ থেকে প্রশ্ন পাবে, ক্রিয়া থেকে প্রশ্ন পাবে, ভার্ব থেকে তোমার ভার্ব তো বললাম, ক্রিয়া বললাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, সবগুলো থেকে নিঃসন্দেহে আজকের পুরা 2 ঘন্টার ক্লাসটা যে টাইম মতো করছে, শেষ পর্যন্ত করছে, সে ইনশাল্লাহ মিনিমাম 3 থেকে 4টা এমসিকিউ তার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তার এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে, আমাদের কিন্তু এখানে অনেকগুলো টপিক পড়ছি আমরা আজকে, সব ছোট ছোট টপিক, বা প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন আসার মতো টপিক। আরও অনেক পরে যখন আমরা অন্য টপিকগুলো পড়বো, অনুসর্গ থেকে শুরু করে ওগুলো যখন পড়বো, সেগুলো থেকেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রশ্ন আমরা কমন পেতে পারি। সো আজকের ক্লাসটা যারা শেষ পর্যন্ত করছো, আমি তোমাদেরকে হলফ করে বলতে পারি যে তোমাদের এসএসসি পরীক্ষায় কিছু টপিক তোমাদের একদমই আর ভুল হবে না, এবং এই টপিকগুলো থেকে প্রশ্ন আসলে তোমরা 3-4টা করে প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। সো আজকের ক্লাসটা যারা ছিল আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আশা করছি তোমরা 100 সকল টপিক খুব ক্লিয়ারলি বুঝতে পারছো। লিমন ভাইয়া আছে তোমাদের সাথে, এসএসসি পরীক্ষায় অন্য সকল ব্যাচের থেকে তোমরা ভালো করবা, ঠিক আছে? তুমি যে ব্যাচেরই হও না কেন, তুমি কিন্তু আজকের ক্লাস থেকে উপকৃত হতে পারবা। মনে রাখবা, তুমি যে ব্যাচেরই হও না কেন, তোমার জন্য কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই কমেন্টের লিঙ্কটাতে চলে যাও, চলে গিয়ে তুমি দেখে নাও তোমার জন্য 10 মিনিট স্কুল আমরা কি কি অফার করছি, তোমার কোর্স কোনগুলো আছে, ঠিক আছে? সো কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে তোমার ব্যাচের সাজেশন, তোমার ব্যাচের সব কিছু যা 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 আছে, কোন কোর্সটি চলতেছে, কোন সাজেশনটা দরকার, টেলএমএসে কোনো ফ্রি কোর্স আছে কিনা, এই সব কিছু রিলেটেড তথ্য তুমি কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে পেতে পারো। যদি না পাও, কল করবা 16910 এই নাম্বারে কল করলে ওরা তোমাকে জানিয়ে দেবে। কল দিয়ে বলবা লিমন ভাই বলছে আমাদের জন্য কি আছে ফ্রিতে বা পেইডে, আমাকে বলেন, আমি সব কিছু সম্পর্কে জানতে চাই, কোনো সাজেশন আছে কিনা, ওরা তোমাকে সব কিছু জানিয়ে দিবে। সো এই জন্য তোমাদেরকে অবশ্যই কল করতে হবে অথবা কমেন্টে দেওয়া লিঙ্কে চলে যেতে হবে। আজকের এই ক্লাসটায় তখন পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। একসাথে এসএসসি পরীক্ষা ভালোভাবে দিবে সবাই, সেই দোয়া করছি, কামনা করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।